চাকরি থেকে পদত্যাগ করেছে বাঁধন। যেই চাকরি তাকে তার রূপের কাছে যেতে বাধা দিবে, সেই চাকরি তার একরত্তি দরকার নেই। যে আইন বা যে ক্ষমতা তাকে রূপাকে ফিরিয়ে আনার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেই সব কিছু আজ থেকে তার কাছে চিরতরে নিষিদ্ধ। রাত এখন বড্ড নিস্তব্ধ, নিঝুম। চারদিকে থেকে শুধু শিয়ালের হাঁক আর ঝিঝি পোকার একঘেয়ে শব্দ ভেসে আসছে। ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে চলছে বাঁধন। পাশেই হাত রেখে দাঁড়িয়ে আছে আকাশ। তার ঠোঁটে বিষাক্ত ধোঁয়ায় আগুন জ্বলছে। যে বাঁধন একদিন সিগারেট তো দূরের কথা, এর সামান্য ধোঁয়াটুকু সহ্য করতে পারত না। আজ সেই বাঁধনে একটার পর একটা সিগারেট জ্বালিয়ে মুখে ধরছে। অবশ্য আজ তার এমন করার পেছনে একটাই কারণ। কেউ একজন তাকে বলেছিল সিগারেটের বিষাক্ত ধোঁয়া নাকি বুকের ভেতরের আগুনটাকে কিছুটা হলেও জুড়িয়ে দেয়, কষ্ট আর তীব্র যন্ত্রণা নাকি সাময়িক ভুলিয়ে রাখে। রূপকে হারিয়ে বাঁধন আজ যে নরকীয় যন্ত্রণা আগুনে পুড়ছে, সেখান থেকে যদি সামান্য একটু শান্তি পাওয়া যায়, যদি চোখের কোনো ওই কালবৈশাখী আগুনকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে রাখা যায়, সেই এক চিলতে আশায় আজ নিজের সব থেকে অপছন্দের জিনিসটাকেও ঠোঁটে তুলে নিয়েছে বাঁধন। আর এই মোহের কথাটা তাকে বলেছিল আকাশ। সন্ধ্যার পরপর বাঁধনের নিঝুম ফ্ল্যাটে এসে উপস্থিত হয়েছিল সে। আকাশ ভালো নেই, বড্ড এলোমেলো আর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে ছেলেটা। আগে সেই হাসি ঠাট্টা চঞ্চলতায় কিছুই নেই তার মাঝে। অতিরিক্ত মাত্রায় সিগারেট টানছে সে। আগে হয়তো শখে দু একটা খেত, কিন্তু এখন চেন স্মোকার হয়ে গেছে। তার নাকি মনে হয় এটা টানলে বুকের গহীনে ক্ষতটা একটু আরাম মিলে। কিছুক্ষণ আগে আকাশকে ওভাবে সিগারেট টানতে দেখে বাঁধন নিজের শূন্য চোখে তার দিকে তাকিয়ে শুধরেছিল, কি আছে রে এতে, এত কেন খাস? আকাশ একগাল ফিকে আর উদাস হেসে জবাব দিল, কি আছে তা তো জানি না, তবে এটা টানলে ভেতরের জমানো কষ্টগুলো অন্তত কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়। কথাটা শোনা মাত্র আকাশের হাত থেকে এক ঝটকায় জ্বলন্ত ছো মেরে কেড়ে নিল বাঁধন, আর নিমেষে ঠোঁটের কোণে চেপে সজোরে টান দিতে শুরু করলো। আকাশ বিন্দুমাত্র অবাক হয়নি, কারণ বাঁধন কতটা যন্ত্রণার সাগরে জুবিয়েছে তা আকাশের সে ভালো বা কেই বুঝবে। সে চুপচাপ নিজের পকেট থেকে আরও একটা সিগারেট বের করে দেশলাই জ্বালিয়ে টেনে নিচ্ছিল। বেশ খানিকটা দমবন্ধকর নীরবতার পর আকাশ ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, শেষ পর্যন্ত কানাডায় যাবি তুই? ঠোঁট থেকে ধোঁয়াটুকু আস্তেটুকু বাতাসে উড়িয়ে থমথম কণ্ঠে বাঁধন জবাব দিল, হুম। আকাশের চোখে এক অজানা আশঙ্কা ফুটে উঠল। সে বিষণ্ণ করে বলল, কুখ্যাত গুন্ডার হাতে পড়তে পারে রূপা, ওদের সাথে কি একা লড়াই করতে পারবি তুই? বাঁধনের চোয়াল মুহূর্তের মধ্যে আবার লোহার মতো শক্ত হয়ে গেল। সে ঠান্ডা কিন্তু স্থির করে বলল, পারবো কি পারবো না জানি না আকাশ, তবে রূপাকে ফেরত পেলে আমি হব জয়, আর না পেলে হব ক্ষয়। আকাশ নিজের দিকে চেয়ে রইল, তারপর একটু ইতস্তত করে বলল, আগে তো শুধু মেয়েটাকেই ঘৃণা করতিস, তবে আজ কেন তার জন্য এতটা বুক ছেড়ে টান? বাঁধন আকাশের কথার উত্তরে অন্ধকারের দিকে চেয়ে আত্মমগ্ন কণ্ঠে আওড়ালো, আমার এই অভিশপ্ত বিষাদময় জীবনে সে এসেছিল আমার অমৃত হয়ে। বিষাদে যদি অমৃত ঢালা হয় আকাশ, তবে সেটা আর বিষাদ থাকে না, পুরোটাই অমৃত হয়ে যায়। তাহলে এখন বল, আমি কিভাবে আর সেই আগের বিষাদ হয়ে থাকি? আকাশ আর কিছু বলতে পারল না। দুটো বিষণ্ণ পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে কেবল রাতের বাতাসে আর সিগারেটের ছাই গণল। কিছুক্ষণ পর হঠাৎ অন্ধকার চিরে বিষাদগ্রস্ত গলায় আকাশ বলল, আমি যাব তোর সাথে। আকাশের সেই প্রস্তাবিত কথা কানেই নিল না বাঁধন। সে সোজা আকাশের দিকে তাকালো, তারপর সরাসরি এক ব্যক্তিগত প্রশ্ন ছিল, বৃষ্টিকে ভালোবাসিস? বৃষ্টির নামটা শোনা মাত্র আচমকা একটা প্রচণ্ড ধাক্কা খেল আকাশ। চোখের পলকে ছেলেটা ভেতরে ভেতরে শতভাগ ভেঙে গুঁড়ো হয়ে গেল। তার ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠল, আর তার আঙুলের ফাঁক থেকে আধপোড়া সিগারেটটা ফুঁসকে সোজা নিচে পড়ে গেল। এই একটা নারী, এই একটা নাম তো তাকে গত কয়েকটা দিন ধরে তিলে তিলে মেরে ফেলেছে। এক মুহূর্তের জন্য শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে না। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত মেটার স্মৃতি যেন অদৃশ্য ছায়া হয়ে
তাকে চারপাশ থেকে তাড়া করে বেড়াচ্ছে। মুহূর্তের মধ্যে আকাশের সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া স্মৃতিতে রূপ দিল। ছোটবেলায় যে কোনো কষ্টে, যে কোনো বেদনায় সে যেভাবে বাঁধনকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদত, ঠিক সেই শৈশবের আকুলতায় আজ সে বাঁধনের গলা জড়িয়ে ধরে তার চওড়া কাঁধে মুখ বুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। একদম ছোট শিশুর মতো ভাঙা গলায় আর্তনাদ করে আকাশ বলে উঠল, ওই মেয়েটার নাম আর নিষ্ঠা দোস্ত, প্লিজ নিষ্ঠা। এই মেয়েটাকে আমাকে গত দুদিন ধরে একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে। আমি যেখানে যাচ্ছি সেই দিকে তাকাচ্ছি, ওই মেয়েটার মায়াবী চেহারা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি শান্তিতে একটা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছি না বাঁধন। আমি জীবনে কখনো এত বিশ্রীভাবে ভেঙে পড়িনি, যতটা বৃষ্টি দূরে চলে যাওয়ার পর ভেঙে পড়ছি। বাঁধন নিজের ভেতরে সমুদ্র তোলপাড় করেছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখলো। নিজের বিশাল হাতটা দুটো দিয়ে ভাঙা বন্ধুকে শক্ত করে আঁকড়ে ধরে পরম ভালোবাসায় জড়িয়ে রাখলো। তারপর ইস্পাস কঠিন বলে বলল, ফোকাস আকাশ, জাস্ট ফোকাস। আজ তোকে একটা খাঁটি কথা বলে শোন। ভেঙে পড়া যে কোনো জিনিস বা মানুষ যদি নিজেকে সবসময় দুর্বল মনে করে, নিজেকে তুচ্ছভাবে হাত গুটিয়ে বসে থাকে, তবে সে সারা জীবন শুধু ভেঙেই যেতে থাকবে। আর যদি ভেঙে যাওয়া টুকরোগুলি একত্র করে নিজেকে নতুন করে শক্ত করে দাঁড় করায়, সামনে লড়াই করতে শিখে, তবে সে শুধু শক্তই হবে না, দিন শেষে সে চরম বিজয় হয়ে আত্মপ্রকাশ করবে। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। কারণ সত্যি চেষ্টা ফল কখনো বিফলে যায় না আকাশ। এক মুহূর্তে ব্যালকনির বাইরে গভীর অন্ধকারের দিকে তাকিয়ে বাঁধন আবার বলল, এই দেখ, আমাকে যে মেয়েটাকে ছাড়া আমার একটা দিন তো দূরের কথা, একটা মুহূর্ত চলা দুষ্কর ছিল, আজ কতগুলো দিন হয়ে গেল আমি তাকে ছাড়াই বেঁচে আছি। তাহলে তুই বুঝ আমি ভেতরে ভেতরে কেমন মানুষ হিসেবে টিকেছি। আমি ভাঙছি, চুরমার হচ্ছি, কিন্তু মুহূর্তের আবার নিজেকে বহুগুণ শক্ত করছি। কারণ এখন আমার ভেঙে পড়লে তো মোটেও চলবে না। কিছু লড়াই থাকে যা আগে নিজের ভিতরে অস্তিত্বের সাথে লড়তে হয়, তারপর গিয়ে শত্রুর সাথে লড়তে হয়, তবেই না যুদ্ধে আসল জয় আসে। তুই যদি নিজের ভিতরের কষ্টগুলোর সাথে লড়াই করে হেরে যাস, তবে তো বাইরের দুনিয়ার কাছে এমনিতেই ব্যর্থ হয়ে যাবে। আর বাইরে ওই রক্তক্ষয়ী লড়াইয়ের ব্যর্থ হওয়া মানে কি জানিস? যার জন্য এত লড়াই, এত রক্ত, সেই প্রাণের মানুষকে চিরতরে হারিয়ে ফেলা। আকাশ নিস্তব্ধ হয়ে বাঁধনের বলা প্রতিটি কথার গভীরতা অনুভব ও অনুভূতি দিয়ে শুনল। বাঁধনের স্পষ্ট কঠিন যুক্তি আর ভরসার হাত যেন তার ভিতর সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ধূলিসাৎ করে দিল। অতঃপর খুব পরিষ্কার ও একরাশ অনুভূতির সুর মিলিয়ে বলল, আমি বৃষ্টিকে যাই বাঁধন। ওই মেয়েটাকে আমি নিজের অজান্তে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। বাঁধন বিষাদ কাটার আভাস পেয়ে হালকা এক চিলতে শান্ত হাসি ফুটিয়ে বলল, বুঝলাম। বৃষ্টি কি জানে? আকাশ মাথা নেড়ে দীর্ঘশ্বাস বলল, না, এখনো পর্যন্ত ওকে মুখ ফুটে কিছু বলিনি, তবে তোর সাথে কানাডা গিয়ে ওকে একেবারে পাক্কা বলে দিব। বাঁধন সামান্য ভুরু কুঁচকে বাঁকা চোখে তাকে বলল, আর ইউ শিওর? আকাশ এবার বাঁধন ছেড়ে একদম শক্ত হয়ে সামনে দাঁড়ালো। নিজের হাত দুটো শক্ত মুঠিয়ে বানিয়ে পরম শক্তিতে বাঁধনের চওড়া বুকে হালকা একটা ফ্রেন্ডলি পাঞ্চ মেরে পুরো দমে বলে উঠল, একদম পাক্কা শিওর। বাঁধনের চাকরি থেকে পদত্যাগের খবরটা শোনা মাত্র এক মুহূর্ত দেরি করেনি আহসান রহমান। তিনি হন্তদন্ত হয়ে সোজা বাঁধনের ফ্ল্যাটে এসে হাজির হয়েছেন। ফ্ল্যাটের ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। বিষণ্ণ ও চরম দুশ্চিন্তাগ্রস্ত মুখে বসে আছেন আহসান রহমান, আকাশ, অ্যান্সি, নিক্সি, ওমর আর জেন। সবার চোখে একরাশ উৎকণ্ঠা আর আশঙ্কা ছাপ। বাঁধন কিছুক্ষণ আগে আচমকা বাসা থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেছেন। সে কোথায় গেছে সে খবর তাদের কারো কাছে নেই। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। ঠিক তখনই দরজার শব্দ হলো, কিন্তু বাঁধন একা ফেরেনি। অখিল তাকে পরম শক্তিতে ধরে ধীরে ধীরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। বাঁধনকে এই ড্রয়িং রুমে অবস্থায় ঘরে ঢুকতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা চমকে উঠে নিজের অজান্তে একযোগে দাঁড়িয়ে পড়ল। বাঁধনের বাঁ হাতের কবজিতে মোটা করে সাদা ব্যান্ডেজ পেঁচানো, ফর্সা গালে কাটার তাজা দাগ, ধুলোবালি লেগে চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে কপালে লেপ্টেছে। তবে সব থেকে ভয়াবহ রূপ নিয়েছে তার চোখ দুটো। লাল টকটক হয়ে সেই চোখ দুটো দিয়ে যেন খাঁটি মরিচের গুঁড়ো ঠিকরে বেরোচ্ছে। কিন্তু শরীরে এত এত আঘাত, এত ঝড় বয়ে যাওয়ার পর তার বিষাক্ত কঠিন মুখে বিন্দুমাত্র ক্লান্তি বা অনুশোচনার ছাপ নেই। এই ছেলেকে এই হালে দেখলে আহসান রহমান এক পা দৌড়ে সামনে এগিয়ে আসলেন।
আতঙ্কিত কণ্ঠে অখিলকে উদ্দেশ্য করুন, বাবা অখিল, কি হয়েছে ওর? হাতে ব্যান্ডেজ কেন? এভাবে আহত হলে কিভাবে? বাঁধন আহসান রহমানের আকুলতা আর উপস্থিতি বাকি সবাইকে উপেক্ষা করলো। কারো কোনো কথা না শোনা করে এক ঝটকায় অখিলের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর এক কদম না থেমে তপ্ত পায়ে সোজা উপরের ছাদে উঠে গেল। অখিল একটা লম্বা আর ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে এহসান রহমানের দিকে উদ্বেগ ভরা মুখে তাকিয়ে বলেন, আর বলবেন না আঙ্কেল, অতিরিক্ত স্পিডে বাইককে ড্রাইভ করতে গিয়ে সোজা এক ক্র্যাশের মুখে পড়েছিল। অফ কন্ট্রোলে বাইক নিয়ে গিয়ে চিলতে বাউন্ডের সাথে ধাক্কা খেয়েছে। তবে আল্লাহর হাজার শুকরিয়া যে মাথায় হেলমেট পরেছিল, তাই মাথায় বড় কোনো আঘাত লেগেনি। শুধু বাঁ হাতের চোখ কবজিটা অনেকটা কেটে ছাল উঠে গেছে, তাই ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। অখিলের কথা শেষ হতে আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে এহসান রহমানের একদম সামনে দাঁড়িয়ে নিচু ও গম্ভীর কণ্ঠে বলল, চাচু, বাঁধন কিন্তু একদম ভালো নেই। রূপাকে হারিয়ে তোমার ছেলেটা ভেতরে ভেতরে একদম পাগল হয়ে গেছে। আমার মনে হয় এবার তোমার নিজে থেকে ওর কাছে যাওয়া উচিত। ওর সাথে একটু বাড়িয়ে কথা বলা উচিত। মায়ের আদর তো কখনোই পেল না, বাবার ভালোবাসা থেকেও যে কতগুলো বছর ধরে নিজেকে দূরে সরে রেখেছে। তুমি একটু যাও চাচু, হয়তো আজ বাবার একটু পরে একটু ভালোবাসা পেলে ও সামান্য হলেও শান্তি পাবে। ওকে একটু বুকে জড়িয়ে ধরে ভরসা দাও। আকাশের প্রতিটি কথায় এহসান রহমানের বুকের ভিতর পুরনো ক্ষতগুলো এক নিমেষে তাজা করে দিল। তিনি নিঃশব্দে ধপ করে সোফায় বসে পড়লেন। কাপা হাতে চোখের থেকে চশমাটা খুলে মাথা নিচু করে দুই আঙ্গুলের চোখ দুটো চেপে ধরে রাখলেন। কিন্তু বাঁধ ভেঙে বেরিয়ে আসা চোখের পানি থামানো গেল না। আঙ্গুলের ফাঁক গলে তা গড়িয়ে পড়ল, আঙ্গুল দুটোকে ভিজিয়ে দিল। আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ আর অপরাধী বাবা বলে মনে হচ্ছে। আকাশ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে এহসান রহমানের হাত দুটো ধরে মিনতি শুনল, চাচু, তুমি এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তুমি যদি ভেঙে পড়ো তবে এই চরম বিপদের দিনে ওকে সাহস দেবে কে? ভরসা যোগাবে কে বলো? নিজেকে একটু শক্ত কর প্লিজ। আমার কথাটা এবার একটু শোনো। তুমি সোজা ছাদে যাও, ওর পাশে গিয়ে শান্ত হয়ে কটা ভালো কথা বলে দেখে নিও। আজ বাবা হিসেবে তুমি হাত বাড়লে ও যদি নিজের ওই শক্ত ইগো নিয়ে ধরে রাখতে পারে, তবে আমি তোমার ভাতিজা আকাশ নই। এহসান রহমান এক দীর্ঘ ও ভারী শ্বাস ফেলে চোখের পানিটুকু যত্ন করে মুছে নিলেন। চশমাটা আবার চোখে এঁটে দিয়ে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর ভারী পায়ে বুকে একরাশ আশা আর অপরাধবোধ নিয়ে আস্তে আস্তে ছাদের দিকে হেঁটে গেলেন। ছাদে এসে তিনি দেখলেন ধবধবে চাঁদের আলোয় ছাদের রেলিংয়ের সামনে দুই পকেটে হাত গুজে নিঝুম হয়ে দাঁড়িয়েছে বাঁধন। তার জোড়া দৃষ্টি বহুদূরের কালচে আকাশের পানে স্থির হয়েছে, যেন কোনো এক হারিয়ে যাওয়া প্রিয় নক্ষত্রকে খুঁজে পেতে ব্যাকুল হয়ে তারা গুনে চলেছে সে। এহসান রহমান গিয়ে বাঁধনের একদম ঠিক পেছনে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ নিঃশব্দে ছেলের চওড়া পিঠটার দিকে চেয়ে রইলেন। আজকে নিজের এই রক্ত মাংসের ছেলের সাথে কথা বলতে যেন তার নিজের ভিতরে এক চরম লজ্জা আর অপরাধবোধ কাজ করছে। তিনি তিল তিল করে উপলব্ধি পারলেন কতটা ব্যর্থ আর অপদার্থ বাবা হলে একজন পুরুষ তার নিজের সন্তানের সাথে দুটো কথা বলতে এমন লজ্জায় গুটিয়ে যায়। চোখ দুটো ঝাপসা হয়ে আবার এক ফোঁটা তাজা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। বুঝতে পারছেন কীভাবে ডাকবেন তিনি ছেলেকে, কী বলে শুরু করবেন? কত বছর পার হয়ে গেছে। ছোটবেলায় বাঁধন যখন কোনো অবুঝ অভিমান আর রাগ করতো, তিনি মিষ্টি করে একটা গান গেয়ে শোনাতেন, আর অমনি ছোট্ট ছেলেটা দৌড়ে এসে তাকে আঁকড়ে ধরে বলতো, আই লাভ ইউ পাপা। সেই যে 5 বছরের ছোট্ট বাঁধন তো আর আজকে এই পাষাণ কঠিন এসপি জাওয়াত অধীর বাঁধন নেই। সে সামান্য একটা সুর শুনে এসে অমনি জড়িয়ে ধরে বলবে, আই লাভ ইউ পাপা। তবুও এহসান রহমান আজ বুক ভরা হাহাকার নিয়ে পুরনো সুবর্ণ স্মৃতিতে ডুবে গেলেন। ছেলের ভিতরে জমে থাকা হিমাদ্রি বরফ গলাতে, তার বহু বছরের শক্ত রাগ ভাঙাতে প্রবীণ বাবা নিচু হয়ে ছাদের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লেন, ঠিক যেমন বাঁধন ছোট্ট থাকতে তিনি বসতেন। দুটো বৃদ্ধ হাত সামনের দিকে প্রসারিত করে অতীতের সেই গান গেয়ে একটু পুচকে বাঁধনের রাগ ভাঙাতেন। সেই পুরনো গানের মমতায় গানটা আজ কাঁপা কাঁপা বয়স্ক কণ্ঠে সুর তুলে কেঁপে উঠলেন, লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ্মী চুমু মায়া ভরা তোর মুখে। আচমকা রাতের নিস্তব্ধতায় মায়ার বাবার মায়াবী কণ্ঠে সেই অতি চেনা পুরনো সুর ভেসে আসতে থরথর করে কেঁপে উঠল বাঁধন।
গানটা কান ভেদ করে সোজা মস্তিষ্কে পৌঁছাতে তার পুরো শরীর এক অদ্ভুত শিহরণে শিহরে উঠল। হ্যাঁ, এ তো সেই চিরচেনা গান। একসময় সে কোনো কারণে অভিমান করে মুখ ভার করলে এহসান রহমান এই আদুরি গানটা গিয়ে তার বুকের মাঝে টেনে নিত। কখনো তো পরম মমতায় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। শত বছর পার হওয়ার বাবার কান্নাসিক্ত কণ্ঠে সেই পুরনো সুর শুনতে পেয়ে বাঁধনের বহু বছরের আগলে রাখা ইস্পাত কঠিন প্রতিজ্ঞার বাঁধগুলো এক মুহূর্তে শিথিল হয়ে গেল। সে একদম ধীর পায়ে ঘুরে দাঁড়ালো পেছনের দিকে। ঘুরে তাকাতেই যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে গেল বাঁধন। তার বুকের ভিতর কলিজাটা যেন হু হু করে কেঁদে উঠল। ঠিক ছোটবেলায় রাগ করলে এহসান রহমান যেভাবে হাঁটু গেড়ে মাটিতে বসে তাকে গান গেয়ে কাছে রাখতেন, ঠিক একইভাবে আজ বৃদ্ধ বয়সে এহসান রহমান হাঁটু গেড়ে বসে আছেন। তার দুটো হাত আগের মতো মায়ায় প্রসারিত করে, যেন 5 বছর অবুঝ বাচ্চাকে ভালোবাসার উষ্ণ বুকে টেনে নেওয়ার জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। বাঁধনের দিকে চেয়ে এহসান রহমান এবার এক গাল বুক চেরা মায়াবী ও আর্দ্র হেসে গানের পরবর্তী কলি দুটো পরম মমতায় গেয়ে উঠলেন। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো। বাঁধন আসলো না। এহসান রহমান মনে মনে জানতেন বাঁধন হয়তো আর কখনোই আসবে না। আগে সে চঞ্চল অবুঝ বাঁধনকে সে নিজের করা চরম ভুলের মাসুল দিতে গিয়ে চিরতরে হারিয়ে ফেলছে। তিনি কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে অঝরে কেঁদে ফেললেন। বুকের ভেতরটা যেন শতভাগে চুরমার হয়ে ফেটে যাচ্ছে। এত বছর বয়ে বেড়ানো অপরাধবোধ আর নির্মম কষ্ট তিনি সহ্য করতে পারছেন না। ঠিক তখনই নিঃশব্দে ছাদটা কাঁপিয়ে আকুল ও আর্দ্র কণ্ঠস্বর ভেসে এলো, আই লাভ ইউ বাবা। বাবার কাঁপা গলায় সেই কান্না আর ডাক আর কান্না শুনে বাঁধন নিজেকে আর সামলে রাখতে পারেনি। এহসান রহমান চমকে উঠে মাথা তুলে সামনে তাকাতে দেখলেন তার ঠিক সামনে এক হাত সামনে বাঁধন হাঁটু গেড়ে মাটিতে বসে আছে। ছেলেটার দুচোখ বেয়ে অবিরল ধারায় পানি গড়িয়ে পড়ছে। বিষাদ মুখে একরাশ ব্যাকুলতা আর বাবার জন্য বহু বছর লুকিয়ে রাখা সেই ব্যাকুল ভালোবাসা। এহসান রহমান আর এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে বাঁধনকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। বাঁধন এত বছর পর বাবার এই পরম ভালোবাসার উষ্ণ ছোঁয়া পেয়ে সব ইগো আর শক্ত খুলে সারিয়ে একদম ছোট্ট বাচ্চাদের মতো বাবাকে জাঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ সো মাচ। এহসান রহমান ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বরাবরের মতো লাগলেন, আই লাভ ইউ টু আমার সোনা ছেলে, আই লাভ ইউ টু। বলে তিনি বাঁধনের অশ্রুসিক্ত মুখটা দুহাত তুলে ধরে হাহাকার করে আবার বলে উঠলেন, তুই কবে এত বড় হয়ে গেলি বাঁধন? এত অভিমান নিয়ে কবে থেকে বাঁচতে শিখলি? আমার ছোট্ট ছেলেটা কবে এত বড় হয়ে গেল? বাঁধন বাবার বুকে মুখ গুজে বাষ্পরুদ্ধ করে বলে, আমি কোথায় বড় হয়েছি বাবা? আমি তো একটু বড় নেই। এই দেখো না, ছোটবেলায় যেমন একটু সুর করে আমায় ডাকলে আমি হন্তদন্ত হয়ে দৌড়ে চলে আসতাম, আজও তো তোমার মুখে এই সুরটা শোনা মাত্র চলে আসলাম। তাহলে তোমার বাঁধন কোথায় বড় হলো বলো? এহসান রহমান চোখের জলে ছেলের মুখে ভাসিয়ে কাতর কণ্ঠে বললেন, তুই আমাকে মাফ করে দে বাবা, তুই আমাকে দয়া করে ক্ষমা করে দে। আমি চোখ থাকতে অন্ধ ছিলাম রে বাবা, না বুঝে না জেনে তোকে অযথাই কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে তুই মাফ করে দে বাবা। বাঁধন আলতো করে বাবার চোখের পানি মুছে দিয়ে পরম মায়া বলল, তুমি কেন মাপ চাইছো বাবা? তুমি তো ইচ্ছে করে জেনে বুঝে কোনো ভুল করনি। আর বাবা যতই অবহেলা করুক না কেন, সাময়িক সন্তানের মনে হয়তো খানিকটা অভিমান জমা হতে পারে, কিন্তু বাবার প্রতি সন্তানের ভালোবাসা কখনো কমে না। ঠিক তেমনই আমার ভালোবাসা বিন্দুমাত্র কমেনি, বরং আগের চেয়ে এখন তোমায় আরও অনেক বেশি ভালোবাসি বাবা। এহসান রহমান অশ্রুসিক্ত মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটিয়ে ছেলের গালে হাত রেখে শুধলেন, কিন্তু তুই হুট করে পুলিশের চাকরিটা থেকে কেন পদত্যাগ করলি? কথাটা শোনা মাত্র বাঁধনের এতক্ষণ চেপে রাখা শক্ত ভারটা আবার ভেঙে চুরমার হয়ে গেল। সে আর্দ্র ও ব্যাকুল করে বলল, বাবা আমার রূপ কানাডায় আছে, জানি না সে কেমন আছে, কেন কোন নরকে আটকে আছে। আমি যে কোনো মূল্যে ওর কাছে ছুটে যেতে চাই, কিন্তু এই সরকারি চাকরিটা আমাকে রূপের কাছে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাই ওটাকে এক মুহূর্তে ছুঁড়ে ফেলে দিয়েছি। সরকারি চাকরি আমাকে আমার রূপের কাছে যেতে দেয় না, সেই চাকরি আমার বিন্দুমাত্র দরকার নেই বাবা। এহসান রহমান চরম বিস্ময় নিয়ে বাঁধনের দিকে তাকালেন। পরম মায়ায় গড়া এই ছেলেটা একটা মাত্র নারীর প্রতি অগাধ ভালোবাসার টান, এমন একটা দাবি, মর্যাদাপূর্ণ সরকারি চাকরি ছেড়ে দিল। যে ছেলেটা দেশের হাজার হাজার তরুণের আজন্ম লালিত স্বপ্ন, সেই স্বপ্নের অবস্থান এক নিমিষে ছুঁড়ে ফেলে দিয়ে তার ভালোবাসার মানুষকে পাওয়ার আকুলতা
বাঁধন এবার এহসান রহমানকে আবার শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। বাষ্পরুদ্ধ গলায় বললেন, আমি একটু ভালো নেই বাবা। তোমার ছেলেটা রূপকে ছাড়া বড্ড বেশি অগোছালো। একটু থেমে বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাকুল বলে বললেন, আই লাভ হার বাবা, আই লাভ হার সো মাচ। তাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব। এহসান রহমান বাঁধনের মাথাটা সোজা করে নিজের দুহাতে তুলে নিলেন। তারপর পরম স্নেহে তার চোখের কালবৈশাখী পানিতে মুছে দিতে দিতে দৃঢ়কণ্ঠে বলেন, আমি তো তোর পাশেই, তোর আছি, কোনো ভয় নেই। আমি তোকে যা যা বলবো তুই ঠিক সেটা সেটা করবি। এহসান রহমান খুব বিচক্ষণের সাথে পুরো রণকৌশল আর পরিকল্পনাটা বাঁধনকে বুঝিয়ে দিল। সবটা শোনামাত্র বাঁধন কিছুটা সংশয় আর আশার নিয়ে বাবার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আমি পারবো তো বাবা? এহসান রহমান বুক ভরা সাহস জগিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। পারবি মানে? যাওয়া দতির বাঁধন, আমার ছেলে কোনো লড়াইয়ে হেরে যাওয়ার মতো ছেলে নয়। বাবার এই একটা বাক্য ভরসা যেন বাঁধনের ভেতরে সমস্ত দুর্বলতা ধূলিসাৎ করে দিল। সে আবার বাবার চওড়া বুকটাতে আশ্রে পড়ে শক্ত করে বাবাকে জড়িয়ে দিল। এহসান রহমান পরম মায়ে নিজের সমস্ত অস্তিত্ব দিয়ে সন্তানকে আগলে রাখেন। সর্বশেষে বহু বছরের জমতে থাকা সব মান অভিমান, দুঃখ আর দূরত্ব পেছনে ফেলে বাবা আর ছেলেকে এই অপূর্ব মহাকাব্যিক পুনর্মিলন ঘটালো। আর নীরব রাতে নিতুম আকাশের অগণিত জলজল তারা সাক্ষী হয়ে রইল বাবা আর ছেলের এই শাশ্বত ভালোবাসা। কিছুদিন পর দুপুরে কড়া রোদটা যেন একটু বেশি গা জ্বেলে নিচ্ছে। চারপাশে থমথমে নীরবতার মাঝে দূর থেকে দূরে কোকিলের ডাক আর গুরুগম্ভীর সুর ভেসে আসছে। সীমা পুকুর পাড়ে পুরনো বাঁশের চাঙ্গের উপর চুপচাপ বসেছে, দুটো পা নিচে ঝুলানো। তার বিষণ্ণ দৃষ্টি বহুদূরে শূন্যতা হারিয়ে গেছে। হয়তো নিজের ক্ষয়ে যাওয়া ভাগ্যের নির্মম খেলার মানে ক্যানভাসে মেলাচ্ছে সে। হঠাৎ করে সীমার ঠিক পাশে কে যেন ধপ করে বসে পড়ল। হালকা জীর্ণ বাঁশের চাংটা সজোরে নড়ে উঠল। সীমা চমকে উঠে চরম বিস্ময় নিয়ে তাকালো। আর তাকাতে তার বুকের ভেতরের স্পন্দনটা এক মুহূর্তে থমকে গেল। পাশে আর কেউ নেই, ইস্তেক ঠিক একইভাবে পা ঝুলিয়ে একদম তার গা ঘেঁষে বসে আছে। সীমা পলকহীন চোখে কয়েকবার পিটপিট করে তাকালো। ইস্তেক এই ভর দুপুরে নিঝুম গ্রামে, সে কি স্বপ্ন দেখছে না তো? মনের খটকা মেটাতে নিজের হাতে সজোরে একটা চিমটি কাটলো সীমা। ব্যথায় শরীর রিরি করে উঠল, কিন্তু পাশের মানুষটা মিলিয়ে গেল না। তার মানে সে এটা কোনো অলৌকিক স্বপ্ন নয়, ইস্তেক সত্যি সত্যি তার পাশে এসে বসেছে। সীমার এমন থতমত ভাবনার মাঝে ইস্তেক খুব স্বাভাবিক হলো বলে, কেমন আছো? সীমা সরু চোখে ভুরু কুচকে অবিশ্বাস্য হলো বলল, আপনি আপনি আমাদের এই গ্রামে? ইস্তেক একটা আনমোড়া ভেঙে ঢুড়ে ঢুড়ে চোখে হাই তুলতে তুলে বেশ অভিজাত ভাব নিয়ে বলল, ওই আসলে বউটার জন্য মনটা খুব কেমন কেমন করছিল, তাই তো আর থাকতে না পারে বউকে এক নজর দেখতে সোজা চলে এলাম। সীমা তবদা খেয়ে গেল। আপনার বউ? ইস্তেক কান চুলকে বেশ বিরক্ত শুনল, কানে একটু কম শোনো নাকি? সীমা নিজেকে সামনে নিয়ে চট করে উঠে গেল, সবই ঠিক শুনি, কিন্তু আপনার বউ মানে? আপনার বউ আবার এই অজপাড়া গায়ে কে হতে যাবে শুনি? স্ত্রী সীমার দিকে একদৃষ্টিতে বাঁকা এসে বলল, আমার বউকে চেনো না তুমি? সীমা বুক চিরে একটা অভিমানের নিঃশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরে কাঠকোট্টা বলে, না চিনি না। স্ত্রী একেবারে সীমার একদম কাছে এসে বেশ রসিয়ে রসিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, না চিনলে আমি ভালো করে চিনে যেতে। এই সামনে একটা ছোট্ট একতলা বাড়ি আছে না, যেখানে সাইফুল শরীরের একটা মেয়ে, নাম সীমা ফুলটুসি, আর ওই মেয়েটা হচ্ছে আমার খাঁটি বউ। কি এবার চিনতে পারছো, নাকি অন্য কোনো উপায়ে চিনতে হবে? ইস্তেকের মুখে নিজের এমন বিচিত্র পরিবেশ শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল সীমার। পরক্ষণে অভিমানী মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলল, আমার নাম সীমা ফুলটুসি না, আমার নাম মাহরিমা আয়াত সীমা। ইস্তেক নাচরবান্ধের মতো মাথা নেড়ে বলল, ও আচ্ছা ঠিক আছে। এবার আবার নতুন করে বলছি, এই যে সামনে একটা ছোট্ট একতলা বাড়ি আছে না, সেখানে সাইফুল শরীরে এক মেয়ে থাকে, যার নাম মাহরিমা আয়াত সীমা, আর ওই মেয়েটা হচ্ছে আমার খাঁটি বউ। কি এবার চিনতে পারছো, নাকি এবার আবার অন্য উপায়ে পরিচয় দিতে হবে? সীমা বাঁকা চোখে তার দিকে তাকিয়ে ঝেড়ে কেসে ওঠে, আমি আপনার বউ নই। স্ত্রী একেবারে সীমার একদম কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস বলল, আচ্ছা তাই? তাহলে সীমা ভেবে চলো সোজা রুমে যাই, একটু অন্য কিছু করে বুঝিয়ে দেয় তুমি আসলে আমার কে হও।
কথাটা শোনা মাত্র লজ্জায় কান দুটো ঝাঁঝা করে উঠল সীমার। এই স্ত্রী হুট করে এমন নির্লজ্জ আর অসভ্য মার্কা কথা কেন বলছে? সে বাসের চাঙ্গু থেকে এক লাফে নিচে নেমে স্ত্রীকে বড় একটা ভেঙচি কাটল। তারপর চট জলদি বাড়ির দিকে হাঁটা ধরে গজ গজ করে বলে, অসভ্য একটা। স্ত্রী এক চাঙ্গু থেকে এক লাফে নিচে নেমে পড়ল, দু হাত পেছন দিকে বেঁধে বেশ আয়েশ করে সীমার পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, ও মা, তুমি দেখছি সত্যি রুমের দিকে যাচ্ছ। আমি তো কথার কথা বলেছিলাম এখন থেকে তুমি একদম রেডি। ওকে, নো প্রবলেম। তুমি যখন যাবে তখন আমি না গিয়ে থাকতে পারি বলো? সীমার হাঁটার গতি বাড়িয়ে পেছনে না থেকে ধমকেশ্বর বলে, এই আপনি এত অসভ্য কবে থেকে হলেন বলুন তো? এসব ফালতু কথা বলতে একটু লজ্জা করছে না আপনার? স্ত্রী সীমার সমান্তরালে হাঁটতে হাঁটতে একগাল হেসে বলে, অসভ্য তো ছিলামই ম্যাডাম, কিন্তু আপনি শান্তিতে সভ্য থাকতে দিলেন আর কই। সীমা হাঁটার গতি আরও বাড়িয়ে দিয়ে অভিমান সুর বলল, আমি আবার আপনার কি করলাম? আপনি তো আমার থেকে মুক্তি চেয়েছিলেন, তাই তো আমি নিজ থেকে আপনার জীবন ছেড়ে চলে এসেছি। স্ত্রী এক চিলতে দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর করে বলল, ওই কাজটা তো সব থেকে বড় ভুল করছেন। আপনি ভেবেছেন আপনি চলে এসেছেন, মোটেও না। বরং চলে এসে আমাকে আরও গভীরভাবে আপনার ছায়ায় টেনে নিয়েছেন। সীমা এবার লজ্জায় রাগে মাথায় ওড়নাটা এক টানে এনে পুরো মুখটা ঢেকে ফেলল। তারপর ওড়নার ভিতর থেকে গজ গজ করতে বলল, আমি কাউকে নিজের লাইফে টেনে আনিনি। এখন দয়া করে আপনি আমার পিছু ছাড়েন। আর খামোখা আমার পিছু নিয়েছেন কেন? স্ত্রী চট করে সীমার মুখের উপর ঢেকে রাখা ওড়নাটা এক কোণে আলতো করে টান মেরে সীমার সাথে তাল মিলে হাঁটতে হাঁটতে সুর তুলে গেয়ে উঠল, ও কো কন্যা ডাইকো না গো ডাইকো না, যৌবন রঙিন কাপড় দিয়া এই বয়সে মরব শেষে গরমের পুড়িয়া, আমারে করাইছো পাগল। কানাডার শহরগুলোর রূপ যেন এক ভিন্ন দুনিয়ার, সেখানে আধুনিকতার চরম উৎকর্ষের সাথে প্রকৃতির অপার সৌন্দর্য একদম মিশে গেছে। সুউচ্চ কাচের স্কাইস্ক্রেপারের ব্যস্ত প্রশস্ত রাস্তা আর ঝলমলে আলোর রোশনাইয়ে ঠিক পাশে দেখা মেলে শান্ত লেক, পাইন বন আর হিমেল বাতাসের কোমল ছোঁয়া, তীব্র বরফে চাদরে ঢাকা স্তব্ধ সাদা মেজাজ হোক কিংবা শরতের লাল কমলা তুষার সম পাতায় মোড়ানো চারপাশ। কানাডার শহরগুলো যেমন একধারে ভীষণ গোছানো শান্ত, তেমনি ভেতর ভেতর লুকিয়ে রাখে এক গভীর রোমাঞ্চকর রহস্য। সুন্দর পরিচ্ছন্ন এক ধবধবে রুম, ঘরের এক কোণায় টেবিল চেয়ার পাতা, সেখানে অন্তত নিখুঁত ও যত্নশীল হাতে ক্যানভাসে পেন্সিল ঘষে চলেছে এক রমণী। সে খুব মনোযোগ দিয়ে এক পুরুষের শান্ত মায়াবী ঘুমন্ত ছবি আঁকছে। পেন্সিলের প্রতিটি টানে যখন পুরুষটির রূপ ক্যানভাসে ফুটে উঠছে, তখন পরম তৃষ্ণার্ত চোখে ছবিটার দিকে তাকাচ্ছে রমণী। যতবার দেখছে ততবার ভালোবাসার তীব্র টানে তাকে বুকের ভেতরে যেন হাহাকার করে শূন্যে উঠছে। আর আমাদের এই বিষাদময় রমণীটি অন্য কেউ নয়, স্বয়ং রূপা, ওরফে ইথান পিসিয়া। গত কয়েকদিন ধরে কানাডার অচেনা শহরে এক চারদেওয়ালের মাঝে তাকে সারাদিন বন্দি করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ে নিয়ম করে ট্রলি ভর্তি খাবার ঘরে পৌঁছে দিয়ে যায় ঠিকই, কিন্তু এর বাইরে ওপাশের মুক্ত পৃথিবী দেখার কোনো সুযোগ নেই। ঘরটা বোধহয় কোনো বিখ্যাত শিল্পীর ছিল, তাই আর্ট পেপার, ক্যানভাস, হরেক রকমের তুলি আর স্কেচ পেন্সিলের কোনো অভাব ছিল না। আর একাকিত্বের এই গুমট বন্দি দশায় বসে রূপা এঁকেই চলছে তার স্বপ্নের পুরুষ। রূপা পেন্সিলটা হাতে নিয়ে আবার ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কতদিন ধরে এই ভালোবাসার মুখটা স্বচক্ষে দেখে না। এই মানুষটাকে একবার হাত ছোঁয়ানোর জন্য, একটু ছোঁয়া পাওয়ার জন্য তার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর এই ছবিটার পুরুষটা অন্য কেউ নয়, স্বয়ং জাওয়াত অধীর বাঁধন, রূপার ৩ কবুল পড়া স্বামী। রূপা মৃদু কাঁপা কাঁপা হাতে বাঁধনের মায়াবী চোখের পাতা দুটো আর্ট পেপারে আরেকটু সুন্দর করে ফুটিয়ে তুলতে আনমনে বেগুল গণ্ডে ফিসফিসে বলল, আপনি ঘুমালে এতটাই মায়াময় লাগে যে আপনার এই নিস্তব্ধ সৌন্দর্যের কাগজে ফুটিয়ে তুলতে আমার কেটে গেল দীর্ঘ 20টা দিন। আপনার ঘুমন্ত মুখের প্রতিটি রেখা, প্রতিটি শান্তির ছোঁয়া ভাবতে ভাবতে, আঁকতে আঁকতে কখন যে হৃদয় অজান্তে আপনাকে বড্ড ভালোবেসেছি তা নিজে বোঝাতে পারিনি। আমি তো সেই হতভাগী মেয়ে যে আপনার নিঃশব্দ ঘুমের মাঝে নিজের আস্ত ভালোবাসার গল্পটা খুঁজে পেয়েছে। লাভ ইউ আমার ঘুমন্ত রাজকুমার।
বলতে বলতে রূপা ছবিটা বুকের খুব কাছে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। নোনাজল গড়িয়ে পড়ল ক্যানভাসের উপর। বাঁধন, কোথায় আপনি? আপনার রূপ আপনাকে খুব মিস করছে। হঠাৎ দরজায় সজোরে খটকা লাগলো। রূপা চমকে উঠে তড়িঘড়ি করে চোখের পানি মুছে ফেলল। দ্রুত হাতে পরম যত্নে আঁকা ছবিটা টেবিলের অন্য পাশে লুকিয়ে ফেলে একদম স্বাভাবিক হয়ে বসলো। ধীরে ধীরে ড্রয়িং রুমের ভিতরে ভারী জুতোর শব্দে হাঁটতে হাঁটতে এক বয়স্ক পুরুষ এসে দাঁড়ালেন রূপার সামনে। এই লোকটা আর কেউ নেই, রজনীর পুরনো প্রেমিক মুবিন। আর তার ঠিক পেছনে ছায়ার মতো আর একজন এসে দাঁড়ালো, এই পুরো শহরে কুখ্যাত মাফিয়া ড্যানি। সবাই থেকে এক নামে ড্যানি মাফিয়া বলে চেনে। বয়স 75-এর কোঠায় পৌঁছলে তার হুল্লোড় আর চলাফেরা দেখে একদম 27 বছরের ফুটফুটে যুবকের মতো লাগে। এই বিষাক্ত দুই লোকের সামনে রূপাকে নিজের থেকে একটু গুটিয়ে নিল। ড্যানি ধীর পায়ে হেঁটে রূপার খুব কাছে এসে দাঁড়িয়ে ধূর্ত হেসে বলল, কী করছো সুইটহার্ট? রূপা তার দিকে তপ্ত রাগে দৃষ্টিতে তাকালো। ড্যানি মিথ্যে ভয় পাওয়ার ভান করে বুকে হাত দিয়ে বলল, ওরে বাপরে সুইটহার্ট, তোমার এই চোখ দুটো দেখে তো আমি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। রূপা আর কোনো কথা বলল না, চরম ঘৃণা নিয়ে চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নিল। ঠিক তখনই এক রূপসী মেয়ের হাতে বিশাল একটা বিলাসবহুল শপিং ব্যাগ নিয়ে ঘরে প্রবেশ করলো। ড্যানি একবার মেয়েটার দিকে তাকালো, তারপর রূপার দিকে ঘুরে রহস্যময় হেসে বলল, সুইটহার্ট, চটপট তৈরি হয়ে নাও। আজকে এই শুভ দিনটার কথা তোমার হয়তো খুব ভালোই করে মনে আছে, তাই না? ড্যানির কথা কান ভেদ করে চমকে উঠল রূপা। সঙ্গে সঙ্গে তার মনে পড়ল আজকের তারিখটার কথা। সে এই ভয়াল ড্যানির সাথে তার জোরপূর্বক বিয়ের দিন। ভাবতে রূপার সারা শরীর আতঙ্কে শিউরে উঠল। হাত পা বরফের মতো ঠান্ডা হয়েছে। আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারিনি তো, তাহলে চলুন বুঝাচ্ছি। ঘটনার সূত্রপাত হচ্ছে যেদিন যখন রূপাকে জোর করে কিডন্যাপ করে এই কানাডায় উড়িয়ে নিয়ে আসছো। এখানে এনে তাকে একটা বড় আইনি সম্পত্তিপত্রে সই করতে বলা হয়, কিন্তু রূপা কোনো না কোনোভাবে বুড়ো আঙুলে দেখে সই করতে অস্বীকার করছিল। বাধ্য হয়ে মুবিন তার চেনা জানা ওই শক্তিশালী মাফিয়া ড্যানিকে ডেকে পাঠায়, ভয় দেখিয়ে রূপার কাছ থেকে সেই সই আদায় করে নেয়। কিন্তু প্রথমবার রূপাকে দেখে লোভাতুর চোখ পছন্দ করে ফেলে ড্যানি, আর নিজের করে পেতে বিয়ের প্রস্তাব দেয়। রূপা তো সোজা সাপটা সেই প্রস্তাব না করে দেয়। ড্যানি বড্ড চালাক ও খতরনাক লোক। সে রূপার আসল পরিচয়ের অতীত জানে, যে রূপার আসল দাদি ফেন্সি ইয়ারা এখনো বেঁচে আছে। ড্যানি কৌশলে সেই বিদ্যাকে ধরে নিয়ে আসে। মুবিন রূপাকে জানায় যে ইনি তার জন্মদাত্রী দাদি। রূপা প্রথমে বিশ্বাস না করতে পারল। ফেন্সি ইনারের রূপার মুখ, মায়াবী চোখ, এক চিলতে ঘ্যাঁচ করে দাঁত দেখে নিজের রক্তের নাতনিকে চিনতে এক মুহূর্ত ভুল করেনি। রূপাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিলেন তিনি। বয়স্ক ওই মহিলার প্রতি অজানা এক মায়ায় জড়িয়ে পড়ছিল রূপার মন। ঠিক তখনই ড্যানি তার মাফিয়া রূপ দেখায়। ফ্যান্সি এরাকে বাঁধন পড়া অবস্থায় জিম্মি করে রূপাকে স্পষ্ট জানিয়ে দেয়, যদি রূপা ড্যানিকে বিয়ে করতে রাজি নয় তবে তার চোখের সামনে ওই বৃদ্ধা দাদিকে পিটিয়ে মেরে ফেলা হবে। এই অসহায় দাদির আকুলতা রূপা বাধ্য হয়ে এই নরকসম বিয়েতে রাজি হয়। ড্যানি আর মুবিনের ভেতরে মেপে ডিল হয়েছে। রূপাকে বিয়ে করবার ড্যানি জোর করে ওর সই নিয়ে নেবে। চুক্তিপত্র অনুযায়ী সম্পত্তি পেয়ে যাবে মুবিন, আর রূপাকে চিরতরে নিজের বন্দি করে রেখে দেবে মাফিয়া ড্যানি। রূপা আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। অঝরে কাঁদতে কাঁদতে আকুল বলে উঠল, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি আমার বয়সে বাবার মতো, আর আমি একজন বিবাহিত মেয়ে। আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড? শব্দটা শুনতে জ্যানির মেজাজ চড়ে গেল। সে সজোরে সামনের কাঠের টেবিলে লাথি মেরে গর্জে উঠল, ওই পুরনো স্বামীর কথা চিরতরে ভুলে যাও সুইটহার্ট। এখন থেকে আমি হব তোমার একমাত্র শুরু, তোমার শেষ। আমার কাছে এসো, সোনার সিংহাসনে বসিয়ে একদম রাজরানী বানিয়ে রেখো। রূপা বুক চেরা হাঁকা দিল, আপনি আপনার কোনো রাজরানী থাকতে চাই না, দয়া করে আমাকে ছেড়ে দিন প্লিজ। মুবিন আবার বিরক্ত হয়ে সামনে এগিয়ে এলো, ধমকেশ্বর বলল, আরও তুমি খামাখা এত কাবলি খাচ্ছ কেন বলো তো? একদম ভুলে যেও না, তোমার বুড়ি দাদি কিন্তু আমার কবজায় বন্দি। বাবাকে তো বহু আগে হারিয়েছ, এবার কি দাদিকে নিজের জেদের কারণে চিরতরে হারাতে চাও? যদি বুড়িকে জ্যান্ত দেখতে চাও তবে বেশি নাটক না করে চুপচাপ রেডি হয়েছো।
কথাটা কটা বিষের মতো রূপার কানে ঢেলে দিল। মুভিন আর ড্যানি ঘর থেকে বেরিয়ে গেল। রূপা একাকী নিস্তব্ধ ফ্লোরে ধপ করে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কেন জানি না তার মন বারবার বলছে ফেন্সিয়ারা সত্যিই তার নিজের দাদি। সেই প্রবীণবিদের চোখে তো নিজের রক্তে টানা স্পষ্ট কান্না দেখছে, খাঁটি ভালোবাসার মায়া দেখছে। তাকে কিভাবে নিজের চোখের সামনে সে মরতে দেখতে পায়। অবশেষে রূপাকে বধূবেশে রেডি করানো। কোনো প্রতিবাদ না করে প্রাণহীন পুতুলের মতো বসে রইল। দেখে মনে হচ্ছে মেয়েটার শরীরে প্রাণটুকু হয়তো আছে, কিন্তু ভেতরের সমস্ত অনুভূতি আর স্মৃতি যেন বরফ জমে আছে। রেডি করিয়ে রূপাকে ধরে ধরে নিচে বিয়ের বিলাসবহুল মণ্ডপে নিয়ে যাওয়া হলো। প্রতিটি সেকেন্ড রূপার ভেতরে আত্মাটুকু ধুকে ধুকে মরে যাচ্ছে। মনে হচ্ছে তার সবটুকু অস্তিত্ব দিয়ে ব্যাকুল হয়ে চলছে বাঁধনকে। বাঁধন, কোথায় আপনি? এসে বাঁচান আপনার রূপকে। আশেপাশে অনেক হেভিওয়েট অতিথিদের আড্ডায় মতো। তারা অবাক চোখে দেখছে এক 50 বছর বয়সী দাপুটে বুড়ো কীভাবে অর্ধেকের কম বয়সে এক অপরূপা 19 বছর তরুণীকে বিবাহ করছে। দৃশ্যটি অনেকের কাছে অদ্ভুত, অবিশ্বাস্য, হাস্যকর মনে হলেও কেউ মুখ ফুটে টু শব্দটা করার সাহস পারল না। কারণ ড্যানি মাফিয়ার ক্ষমতার দাপট এ শহরে সবার জানা। ড্যানি পরম অহংকারে রূপার হাতটা চেপে ধরে স্টেজে গিয়ে দাঁড়ালো, কিন্তু স্টেজে পা রাখতে রূপার চোখ দুটো সামনের দৃশ্যতে আটকে গেল। এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ল। সামনে বেশ কিছু প্রফেশনাল ড্যান্সার বয় ছন্দে ছন্দে নাচছে, আর সেই ড্যান্সার বয়ের সঙ্গে তাল মিলিয়ে পুরোদমে তাল মিশিয়ে নাচছে এক রহস্যময় যুবক। তার পরনে কালো টি শার্ট আর উপরে ধবধবে সাদা শার্ট, সবকটা বোতাম পুরোপুরি খোলা, হাত দুটো পুরো স্লিপ, মাথা উল্টো করে পরা সাদা ক্যাপ, আর মুখের অর্ধেক ঢেকে রেখেছে একটা কুচকুচে কালো মাস্ক। শুধু তার চাবুকের মতো চোখ দুটো বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্ষুরধার আর ভীষণ গভীর। হঠাৎ রূপার দৃষ্টি আটকে গেল ছেলেটার বাঁ চোখে ঠিক ভুরুর উপরের দিকটা স্লিট করে কাটা একটা দাগ। রূপার মধ্যে বাঁধনের যেন নিঃশ্বাস আটকে এলো। ভেতরে হার্টবিট সজোরে লাফিয়ে উঠল, এক নিমিষে থমকে গেল। বুকের ভেতরে পুরনো হৃৎস্পন্দন যেন স্তব্ধ হয়ে গেল সেই অদ্ভুত নাচতে থাকা যুবকটাকে দেখে। ড্যানি রূপাকে নিয়ে স্টেজে গিয়ে বসলো। চারপাশে তখন তুমুল শব্দে বাজছে মিউজিক। প্রফেশনাল ড্যান্সারদের সঙ্গে একই সঙ্গে নাচতে থাকা রহস্যময় যুবকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে রূপা। যতই তাকাচ্ছে ততই মনে হচ্ছে ছেলেটা তার ভীষণ চেনা, খুব কাছের, বড্ড আপন। ঠিক তখনই ঠাস 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 পরপর কয়েকটা রাউন্ডের গুলির বিকট শব্দে যেন কেঁপে উঠল পুরো স্টেজ। মিউজিকের মুহূর্তে চাপা পড়ে গেল গুলির প্রচণ্ড আঘাতে। একের পর এক বুলেট গিয়ে আঘাত করতে লাগলো দেওয়াল, ঝাড়বাতি, কাচের শোকেস আর স্টেজের চারপাশটা। কাঁচ ভেঙে চারিদিকে ছিটকে পড়লো। দামি সাজসজ্জার মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যেতে লাগলো। চারিদিকে হুড়োহুড়ি পড়ে গেল। আতঙ্কে চিৎকার করে সে যেদিকে পারছে দৌড়ে পালাতে শুরু করলো অতিথিরা। কয়েক সেকেন্ডের মধ্যে আনন্দমুখর পরিবেশটা পরিণত হলো বিভীষিকাময় এক যুদ্ধক্ষেত্র। হতভম্ব হয়ে চারপাশে তাকিয়ে গর্জে উঠলেন ড্যানি, হোয়াট দ্য হেল, এসব কী হচ্ছে? গুলি কে করছে? গুলির তীব্রতা আরও বাড়তে লাগলো। ভয়ে পুরো শরীর কাঁপতে শুরু করলো রূপার। দুই হাত দিয়ে কান চেপে ধরে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল। চারপাশে দ্রুত দৃষ্টি বুলিয়ে নিজের সশস্ত্র গার্ডদের দিকে তাকালো ড্যানি। পরের মধ্যে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। তার নিজের লোকরাই চারিদিকে নির্বিচারে গুলি চালিয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। রাগে উন্মত্ত হয়ে চিৎকার করে বলল, এই কি করছিস তোরা? থাম বলছে, তোদের সাহস তো কম নেই। কিন্তু তার গর্জন যেন কারো কানেই পৌঁছালো না। কেউ একবারের জন্য তার দিকে তাকালো না। সবাই অদৃশ্য কারো নির্দেশ মেনে একের পর এক গুলি চালিয়ে যাচ্ছে। সেই বিশৃঙ্খলার মাঝে নিঃশব্দে রূপার পিছনে এসে দাঁড়ালো কেউ একজন। একটা রুমাল আলতো করে চেপে ধরল তার নাক মুখের উপর। তীব্র এক ঝাঁঝালো গন্ধে নাকে ঢুকতে কয়েক সেকেন্ডের মতো ছটপট করতে লাগলো। চারপাশে ধীরে ধীরে ঝাপসা হয়ে লাগলো। চারপাশটা ভারী হয়ে গেল চোখের পাতা। শেষবারের মতো দূরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় যুবকটি অস্পষ্ট অবয়ব চোখে পড়তে সম্পূর্ণ অবচেতন হয়ে পড়ল রূপা। এরপর কী ঘটেছিল তার কিছুই জানা হলো না। ধীরে ধীরে জ্ঞান ফিরল রূপার। চোখ মেলে তাকাতে নিজেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন, প্রশস্ত ও অভিজাত রুমের নরম বিছানার শুয়ে থাকতে দেখল। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ, এতটাই নীরব যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। মাথাটা এখনো কেমন ভারী লাগছে, মনে হচ্ছে অনেকক্ষণ ঘুমিয়েছিল।
হঠাৎ নিজের দিকে তাকাতে থমকে গেল রূপা। তার পরনে আর আগের সেই ভারী বদবেশ নেই। পরনে হচ্ছে আকাশি নীল রঙের একটা স্লিভলেস স্মোক বডিস্লং ফেয়ার গ্রাউন্ড। পুরো গ্রাউন্ড জুড়ে ছড়িয়ে আছে সাদা ফুলের নকশা। নিচের বর্ডার জুড়ে ফুটে আছে বড় বড় সাদা ফুল আর লতাপাতার সূক্ষ্ম কারুকাজ। তার উপর পরা রয়েছে দুধ সাদা রঙের হালকা শিফনের একটি গাগ। নীলেরা 3/4 কিমোনের স্টাইলে হাতা গাগটি আরও অভিজাত করে তুলছে। সামনের দিকে কোমরের কাছে বাঁধা বড় একটা সাদা বো পুরো পোশাকটিকে এনে দিচ্ছে এক কোমল স্নিগ্ধ আর নান্দনিক সৌন্দর্য। অবাকে বিস্ময় বড় বড় হলো। এত সুন্দর পোশাক সে জীবনে খুব কম দেখছে। কয়েক মুহূর্তের জন্য যেন কথা বলার ভাষাই হারিয়ে পেল। ঠিক তখনই হাতে হালকা সুড়সুড়ি অনুভব করলো। চমকে নিচের দিকে তাকাতে চোখ জ্বলজ্বল করে উঠল রূপার। তার ছোট্ট ক্যান্ডি। এক মুহূর্ত দেরি না করে ক্যান্ডিকে 2 হাত তুলে শক্ত করে বুকের সাথে জড়িয়ে দিল। বুকের ভিতরে এতক্ষণ জমে থাকা সব কষ্ট যেন অশ্রু হয়ে বেরিয়ে এলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ক্যান্ডি সোনা, আমার ক্যান্ডি। কিছুক্ষণে হঠাৎ মাথায় প্রশ্ন জাগলো, ক্যান্ডি এখানে এলো কীভাবে? এটা তো বিদেশ। তাহলে অসংখ্য প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খেতে লাগলো মাথার ভিতর। কৌতূহল ধরে না পেতে বিছানা থেকে নামতে যাবে, ঠিক তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো অ্যান্সি ও নিক্সি। বিছানা থেকে নামতে আসতে দেখে দ্রুত এগিয়ে গেল অ্যান্সি। আরে রূপা, কোথায় যাচ্ছ? অ্যান্সি ও নিক্সির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল রূপা। অবিশ্বাস্য বড় বড় করে গেল চোখ, যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। পরের মুহূর্তে আনন্দ, বিস্ময় আর আবেগে চিৎকার করল, অ্যান্সি আপু, নিক্সি আপু। নিক্সি এগিয়ে গেলে রূপার সামনে দাঁড়ালো। ঠোঁটে মিষ্টি হাসি ফুটে বলে, হ্যাঁ সোনা, আমরা। অবিশ্বাসে কাঁপতে লাগলো রূপার চোখ। তোতলাতে তোতলা বলে, কিন্তু তোমরা এখানে কিভাবে? মৃদু হেসে উত্তর দিল অ্যান্সি, তোমার হিরোর সঙ্গে এসেছি। কথাটা শুনে ভুরু কুঁচকে তাকালো রূপা। কিছুই বুঝতে পারলাম। তার মুখের অভিব্যক্তি দেখে হেসে আবার বলল অ্যান্সি, মানে বাঁধনের সঙ্গে এসেছি। বাঁধন নামটা কানে পৌঁছাতে যেন মুহূর্তের মধ্যে থেমে গেল পৃথিবী। বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে উঠল রিপার। হৃদস্পন্দন যেন প্রচণ্ড বেগে লাফিয়ে উঠে পরক্ষণে যেন থেমে গেল। বাঁধন এসেছে। এই মানুষটাকে একবার দেখার জন্য কত শত রাত নীরবে কেটেছে, কত অসহায় ছটফট করছে, কতবার চোখ বন্ধ করে শুধু একটুখানি মুখ দেখার আকুল করছে। আজ সেই মানুষটি কি সত্যি এসেছে? যদি আসে তাহলে আজ সে প্রাণ ভরে দেখবে তাকে, যতক্ষণ না চোখের সব তৃষ্ণা মিটে যায়। ছলছল চোখে অ্যান্সির দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে রূপা বলল, আপু, উনি উনি কি সত্যি এসেছেন? মুচকি এসে উত্তর দিলেন নিক্সি, কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে নিচে গিয়ে দেখো, তোমার হিরো নিচে আছে। এক মুহূর্ত দেরি করল না রূপা। প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সামনের পড়তে সেই দিকে ছুটে গেল। এক দীর্ঘ নিঃশ্বাসে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। কিন্তু নিচে নামতে আচমকা থমকে গেল, যেন কেউ মুহূর্তের মধ্যে তার সমস্ত শরীর পাথর বানিয়ে দিয়েছে। অবিশ্বাস্য ধীরে ধীরে বড় বড় হয়ে উঠল চোখ দুটো। সামনের দৃশ্যটি দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। বিশাল হলরুমের মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে মুভিন আর ড্যানি। দুজনের হাত পেছন দিকে শক্ত করে বাঁধা। তাদের চারপাশে ঘিরে অস্ত্র হাতে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়েছে অসংখ্য প্রশিক্ষণপ্রাপ্ত গার্ড। আর তাদের ঠিক সামনে 2 হাত প্যান্টের পকেটে ঢুকে নিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়েছে সেই রহস্যময় যুবক। তাকে দেখে আবারও থমকে গেল রূপা। আর তার শ্বাসটা আগের চেয়ে কিছুটা আলাদা। ধবধবে সাদা শার্টে ফুল স্লিভ, হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, মাথাটা সাদা কাপড়ের এবার সোজা করে। মুখের অর্ধেকটা এখনও ঢেকে রেখেছে কুচকুচে কালো মাস্ক। কিন্তু এবার আর একটি বিষয় চোখ এড়াল না। 2 কবজির নিচ থেকে শুরু করে বহু বাহু পর্যন্ত কালো ট্যাটু আঁকা। ঘাড়ের 2 পাশে জুড়ে রয়েছে গাঢ় কালো ট্যাটুর নকশা। অজানা এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। নিঃশ্বাস যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছে। কে এই যুবক? কেন তাকে দেখলে বুকের ভেতরটা এভাবে কেঁপে ওঠে? কেন বারবার মনে হয় এই মানুষটা তার খুব চেনা, খুব আপন? হাঁটু গেড়ে বসে থাকা ড্যানি রাগে দাঁত চেপে যুবকটির দিকে তাকালো। তুই এসব ভালো করছিস না। তুই জানিস আমি কে? কথাগুলো শুনে মুখের কোনো ভাবান্তর হলো না যুবকটির। একই রকম স্থির দৃষ্টিতে তাকে শান্ত করে বলল, তোকে চেনার প্রয়োজন নেই। পাশ থেকে গর্জে উঠল মুভিন, আছে। তুই জানিস না এই ড্যানি? এই শহরের নাম শুনলে কাঁপে। আর তুই ড্যানির সঙ্গে পাক্কা আনিছিস? ড্যানি একজন বিখ্যাত মাফিয়া। মুভিনের কথা শেষ হতে চোখের তীব্র শীতলতা নেমে এলো। ঠান্ডা নির্লিপ্ত কণ্ঠে বলল,
ও যদি বিখ্যাত হয়, কয়েক সেকেন্ড থেকে ড্যানি চোখে চোখ রেখে বাকি উম, উচ্চারণ করলো, তাহলে শুনে রাখ আমি কুখ্যাত। রাগে খুবই ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে ড্যানি বলল, কে তুই, আর কি চাস তুই? ধীরে ধীরে নিচু হয়ে ড্যানির মুখে একেবারে কাছে ঝুঁকে উঠল যুবকটি। কালো মাস্কের আড়াল থেকে ক্ষুরধার চোখ দুটো সরাসরি গেঁথে দিল তার চোখে। কয়েক সেকেন্ডে কোনো কথা বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, আমি যা চাই তুই সেটা দিবি? এক মুহূর্ত দেরি না করে বলে উঠল ড্যানি, হ্যাঁ বল, কত টাকা চাস, কয়টা ফ্ল্যাট চাস, যা চাইবি সব দেব। হালকা করে মাথা কাত করলো যুবকটি। মাস্কের আড়ালে যেন ঠোঁটের কোনো বিদ্রুপ হাসি ফুটল। ইন্টারেস্টিং। একটু থেমে আবার বলল, আমি কি একবার বলছি আমার টাকা চাই কিংবা ফ্ল্যাট চাই? কথাটা শুনে কয়েক সেকেন্ড চুপ করে রইল ড্যানি, তারপর কপাল কুঁচকে বলল, তাহলে তুই কি চাস? আরও একবার ধীরে ধীরে ঝুঁকে এলো যুবকটি। এবার দুজনের মুখের দূরত্ব মাত্র ইঞ্চি। শীতল ও ধারালো দৃষ্টিতে ড্যানির চোখে ভিতরে তা খুব নিচু স্বরে বলল, তোর প্রাণ। এক সেকেন্ড থেমে মাথাটা সামান্য কাত করলো। গেম ওভার ড্যানি। হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ড্যানি, এই! ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো যুবকটি। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। মাথা আবারও সামান্য কাত করে বিরক্তিকর বলে, আস্তে কথা বল, ইটস অ্যানোয়িং, বিরক্ত লাগে আমার। দূরে দাঁড়িয়ে নিঃশব্দে সব কিছু দেখছে আর শুনছে রূপা, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না আসলে কে এই রহস্যময় যুবক। হঠাৎ বাঁধনের কথা মনে পড়তে অস্থির হয়ে উঠল। অ্যানসিতে বলেছিল বাঁধন নিচে আসে, তাহলে কোথায় সে? অস্থির চোখে চারপাশে তাকাল রূপা, কিন্তু কোথাও তার পরিচিত মানুষটিকে দেখতে পেল না। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো অ্যান্সি নিক্সি। এইভাবে চারদিকে খুঁজতে খুঁজতে মুচকে এসে অ্যান্সি বলল, কি তোমার হিরোকে খুঁজেছ বুঝি? লজ্জায় মাথা নিচু করে ফেলল রূপা, মুখের কোণে দুষ্টু হাসি টেনে। আবার অ্যান্সি, তোমার হিরো তো সামনে, তোমার সামনে দাঁড়িয়েছে, ফাইন্ড ইট হিম। কথাটা শুনে চারপাশে তাকালো রূপ। না, এখানে শুধু অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো, মুভিনার ড্যানি আর রহস্যময় যুবক। ভাবনার মাথাটা আসতে বুকের ভেতরটা ধক করে উঠল। তাহলে এই যুবকটাই বাঁধন? অবিশ্বাসে ধীরে ধীরে আবার তার দিকে তাকালো রূপা। ঠিক সেই মুহূর্তে ড্যানির চোখ গিয়ে পড়লো তার উপর। বুক ভরা আকুতি নিয়ে চিৎকার করলো, পিসিয়া! শব্দটা কানে পৌঁছাতে মুহূর্তের মধ্যে ঘাড় ঘুরিয়ে রূপার দিকে তাকালো যুবকটি। পরের মুহূর্তে দুজনের চোখ এক হয়ে গেল। সময় যেন থমকে গেল। যুবকটির চোখে জমে আছে বহুদিনের অপেক্ষা, অদম্য তৃষ্ণা, সীমাহীন ভালোবাসা। আর রূপার চোখে শুধু অবিশ্বাস। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল রূপা। চারপাশে কি হচ্ছে, কে কি বলছে কিছুই কানে ঢুকছে না। তার একটাই লক্ষ্য, এই মুখোশ খুলে দেখা। দেখতে হবে কে এই মানুষটা, কেন তাকে এত আপন লাগে, কেন বারবার মনে হচ্ছে মানুষটা তার বাঁধন। এক পা, দুপা, ধীরে ধীরে একেবারে যুবকটির সামনে এসে দাঁড়ালো রূপা। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। যুবকটি সামান্য মাথা নিচু করলো, ঝাপসা হয়ে আসা চোখে কয়েক চেয়ে রইল রূপার মুখের দিকে। কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দিল রূপা। আঙুলগুলো ধীরে ধীরে গিয়ে ছুঁয়ে ফেলল কালো মাস্কের কিনারা। আঙুলগুলো স্থির রাখতে পারছে না। কালো মাস্কের কিনারা স্পর্শ করতে হাতটা আরো বেশি কেঁপে উঠল। বুকের ভেতরের স্পন্দন যেন চাবুকের আঘাতের মতো দপদপ করে বাজছে। নিজের কানকে স্পষ্ট শুনতে পাচ্ছে সেই শব্দ। শ্বাস ভারী হচ্ছে, শুকিয়ে গেছে ঠোঁটটা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সম্পূর্ণ নিশ্চুপ, কোনো নড়াচড়া নেই, কোনো বাধা নেই, শুধু গভীর তৃষ্ণার্ত চোখে তাকিয়েছে রূপার দিকে। তার উপস্থিতির জন্য চারপাশটা বাতাসকে আরো শীতল করে তুলছে। ধীরে ধীরে কাঁপতে থাকা হাত নিয়ে মাস্কটা খুলে ফেলল রূপা। প্রতিটি সেকেন্ড যেন একটা যুগ। অবশেষে এক টানে খুলে ফেলল মাস্কটা। মুহূর্তে উন্মোচিত হলো সেই সুপরিচিত মুখ। যেন থেমে গেল। ওষ্ঠ কেঁপে উঠল রূপার, চোখের পাতা কেঁপে উঠল। অবিশ্বাস্য বড় হয়ে গেল চোখ দুটো। যুবকটি আর কেউ নয়, তারই স্বামী, তার তিন কবুল বলে স্বামী। কিন্তু কেমন বাঁধন! আগের সেই পরিপাটি নিয়ম মাফিক চলার মানুষটি, আজকের এই মানুষটির সঙ্গে আকাশ পাতাল তফাৎ। চোখের তীক্ষ্ণতা, মুখে স্থায়িত্ব, শরীর জুড়ে ট্যাটু, পোশাকে অন্যরকম দাপট। মনে হচ্ছে কেউ যেন নতুন করে তৈরি করেছে। কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল দুজনে। চারপাশের পৃথিবী যেন তাদের কাছে অস্তিত্বহীন। ধীরে ধীরে রূপার চোখের দিকে তাকিয়ে কৃষ্ণকণ্ঠে শুধালো বাঁধন, সিং ইউ। কথাটা শুনতে টলমল পায়ে উঠল রূপার চোখ। এতদিন পর অবশেষে তার মানুষটি ফিরে এসেছে। পাশে হাঁটু গেড়ে বসে থাকা মুবিন বাঁধনের মুখের দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল। রজনী রহমান আগে থেকে বাঁধনের ছবি পাঠিয়েছে দেখে
তাই চিনতে একটু ভাঙলো না। ব্যঙ্গ ভরে বলল, ও বাঁধন, সিরিয়াসলি ওই দেশের এসপি হয়ে এই দেশে ক্ষমতা দেখাচ্ছ? ভুলে যাও না, তোমার ক্ষমতা ওই দেশ পর্যন্ত, এটা আমাদের দেশ। কিন্তু কথাগুলো যেন বাঁধনের কানে পৌঁছালো না। তার সমস্ত মনোযোগ আটকে আছে রূপার দিকে, যেন বহুদিন তৃষ্ণার পর আজ প্রথমবার প্রাণ ভরে তাকিয়ে আছে। মুবিনের কথা শুনে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে অ্যান্সি 2 হাত বুকের ভাঁজ করে দাঁড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ও বুড়ো, বেশি নাক গলিও না। একটু থেমে বাঁধনের দিকে তাকে হালকা হাসলো। আরে, এখন যাকে দেখছো সেই এসপি না? সেই পরিচয় তো অনেক আগে শেষ। এসপি না কথাটা কানে যেতে বিস্ময়ে তাকালো রূপা। চোখে মুখে স্পষ্ট প্রশ্ন, মানে? অ্যান্সি নিশ্চিত ভঙ্গিতে পাশের সোফায় গিয়ে বসলে। এক পা আরেক পার উপর তুলে টেবিল থেকে একটা আপেল নিল। এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, ভালোবাসার মানুষকে দিয়ে কি না করে তা আমি নিজের চোখে দেখেছি। আরেক কামড় দিয়ে মুচকে আসলো। এই দেশে আসতে পারছিল না চাকরির জন্য। তারপরে কি করে জানো? জাস্ট কুইট। এক নিমিষে নিজের বহু কষ্টে গড়ে তোলা চাকরিটা ছেড়ে দিল। আপেলের টুকরোটা হাতে ঘুরিয়ে মুভিনের দিকে তাকালো। বলো তো বুড়ো আঙ্কেল, ইথান পিসে কতটা ভাগ্যবান হলে একজন মানুষ নিজের স্বপ্নের কেরিয়ার ছেড়ে শুধু তার কাছে চলে আসে। চোখ জোড়ো বড় বড় হয়ে গেল রূপার। স্তব্ধ হয়ে সামনে দাঁড়িয়ে থাকা বাঁধনের দিকে তাকিয়ে রইল। চাকরি ছেড়ে দিয়েছে, তাও কি ইথান পিসিয়ার জন্য? কিন্তু এই ইথান পিসি আবার কে? ঘটনার এই আকস্মিকতা রূপার মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কোনো কিছুই মাথায় ঢুকছে না তার। ঠিক তখনই চারপাশে থমথমে পরিস্থিতির সুযোগ নিয়ে ড্যানি নিঃশব্দে নিজের হাতের বাঁধনটা আস্তে আস্তে ঢিলে করে পুরোপুরি খুলে ফেলল। তারপর চটজলদি উঠে দাঁড়িয়ে টেবিল থেকে ধারালো ছুরিটা তুলে নিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগে এক ঝটকে দৌড়ে এসে রূপাকে শক্ত করে চেপে দিল। হিমশীতল ছুরিটা ধারালো ফলে রূপার গলা চেপে ধরে বাঁধনের দিকে তাকিয়ে হিংস্র গর্জন উঠল ড্যানি। তোদের খেলা শেষ। যদি একে জ্যান্ত বাঁচতে চাস তবে আমার পথে বাধা হয়ে দাঁড়াবি না। বলে সে রূপাকে গায়ের জোরে হিঁচড়ে দরজার দিকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। অ্যান্সি নিশ্চিত চরম আতঙ্কে হাত দিয়ে মুখ ঢেকে চিৎকার করল। কিন্তু সব থেকে অবিশ্বাস্য বিষয়ে বাঁধন বড় শীতল চোখে মুখে বিন্দুমাত্র আতঙ্কের ছাপ ফুটে উঠল না। সে যেন বড্ড স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। অন্তত ধীর পায়ে সোজা হয়ে গিয়ে বসলো। তারপর পকেট থেকে সিলভার রঙের লাইটারটা বের করলো। ঠোঁটের পাখে একটা চেপে ধরে আগুন জ্বালানো। দূর থেকে রূপা এক পলক চোখে দেখে চলছে তার পুরুষটাকে। তাকে যে ড্যানি গলায় ধারালো ছুরি ঠেকিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সেদিকে রূপার কোনো খেয়াল নেই। সে সম্পূর্ণ অন্য এক রহস্যময় জগতে বিলীন হয়ে গেছে। বাঁধনকে এভাবে নিপুণ ভঙ্গিতে ধোঁয়া ছাড়তে দেখে রূপা বিস্ময়ে বাকরুদ্ধ। সে তো কখনো দূর দূরান্তে বাঁধনকে একটা সিগারেট ছুঁড়ে দেখেনি। আজ কেন বদলে যাওয়া দাপুটে বাঁধনকে দেখছে? এ কি সত্যি তার সোজাসাপটা স্বামী, নাকি ভীষণ কোনো দুঃস্বপ্ন দেখছে? অ্যান্সি আর সহ্য করতে না পেরে ছুটে এসে বাঁধনের সামনে দাঁড়িয়ে অস্থির গেল, বাঁধন কিছু একটা কর, ড্যানি পুরোটা রূপকে নিয়ে চলে যাচ্ছে। বাঁধন একরাশ নীলচে ধোয়া আকাশের উড়িয়ে অ্যান্সির দিকে তাকিয়ে শান্ত করলো, রিল্যাক্সে চলে আসবে। অ্যান্সি অবাক ও বিরক্তিকর বলে, মানে কি চলে আসবে? বাঁধন ঠোঁটের কোণে হালকা হাসি রেখা টেনে ধীরে বলে, ওয়েট করো। কথাটা বলে আবার নিশ্চুপ হয়ে গেল। অ্যান্সি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। কিছুতেই বুঝতে পারছে না এমন পরিস্থিতিতে বাঁধন এতটা শান্ত কীভাবে থাকতে পারে। অন্যদিকে ড্যানি রূপাকে নিয়ে দরজার কাছে আসতে হঠাৎ কোথা থেকে এক ঝাঁক ভয়ঙ্কর ডবারম্যান কুকুর এসে ড্যানির পথ আটকালো। এতগুলো কুকুর একসঙ্গে সামনে দেখে ড্যানি ভয়ে একেবারে জমে গেল। কুকুরগুলো লাল লাল চোখে ড্যানির দিকে জিভ বের করে হা করে তাকিয়েছে, যেন কোনো লোভনীয় শিকার পেয়েছে। ড্যানি কুকুরগুলো তাতে মুখ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু তারা তো নড়লই না। উল্টে আরো ভয়ঙ্কর গর্জন তুলে ড্যানিকে কামড় দিতে এক পা এগিয়ে গেল। ড্যানি নিজের প্রাণ ভয়ে রূপাকে এক ঝটকে ছেড়ে দিয়ে উল্টো তার পেছনে সবকটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে তাড়া করলো। ড্যানি ঘরের চারপাশে পাগলের মতো দৌড়তে লাগলো আর প্রাণপণে চিৎকার করে লাগলো, কেউ বাঁচাও প্লিজ, কেউ বাঁচাও। এই হাস্যকর দৃশ্য দেখে অ্যান্সি নিক্সি নিজেকে আর ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সোফায় বসে থাকা বাঁধন ধোয়া রিং ছেড়ে সামনে বসে থাকা মুভিনের দিকে তাকে ঠান্ডা গলে বলল, তোর বিখ্যাত মাল। মুবিন অবিশ্বাস্য চোখ বড় বড় করে দেখছে এই দৃশ্য, যেন পুরো কানাডা শহর ড্যানির নাম শুনলে ভয়ে কাঁপতো। আর সেই ড্যানি কিনা কুকুরের ভয়ে বাচ্চাদের মতো চিৎকার করে চারপাশে ছুটছে। রূপা ধীর পায়ে
হেঁটে ঘরের ভেতরে এসে এক কোণে দাঁড়ালো। ঠিক তখনই ড্যানি হাঁপাতে হাঁপাতে একদম নিপায়ে এসে দৌড়ে এসে সোফায় বসে থাকা বাঁধনের পায়ের কাছে আশ্রে পড়ল। বাঁধনের পায়ের কাছে মাথা নত করে কাকুতি মিনতি করে বলল, আমাকে মাফ করে দিন, আমার বড় ভুল হয়ে গেছে, দয়া করে তাড়া নেই কুকুরগুলো থেকে। বাঁধনের ঠোঁটের কোণে এক নিষ্ঠুর ও বাঁকা হাসি ফুটে উঠল। কুকুরগুলো যখন রক্তচক্ষু নিয়ে ড্যানিকে কামড় দিয়ে গায়ের উপর পড়ে, ঠিক তখনই গম্ভীর কণ্ঠে কমান্ড দিল বাঁধন, স্টপ, গো ব্যাক ইউর প্লেস। আশ্চর্যের বিষয় হলো, আদেশ পাওয়া মাত্র কুকুরগুলোর সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে অনুগত পশুর মতো ঘুরে দরজার দিকে বেরিয়ে গেল। বাঁধন এবার ঝুঁকে এসে ড্যানির মাথার চুলগুলো শক্ত করে খামচে ধরে মুখটা সোজা করে উপরে তুলল। তারপর চোখে শীতল রেখে বলল, তুই বিখ্যাত না, তুই হচ্ছিস এই দেশের আবর্জনা, আর তোর মতো আবর্জনা দুর্গন্ধ বেশি ছড়ায়। আমার আবার বেশি দুর্গন্ধ সহ্য করতে পারি না। তোর শরীরে দুর্গন্ধ আমি আরও সহ্য করতে পারছি না, কী করে বল? একটু ভেবে ঠোঁট বাঁকিয়ে বলে, আইডিয়া, তোকে বরং পরে পাঠিয়ে দে, ওখানে গিয়ে সারা জীবন শান্তি চেয়ে ঘুমাস। ড্যানি শিউরে ওঠে ভয়ে, সাথে সাথে বাঁধনের পা দুটো জড়িয়ে দিল। আমাকে মারবেন না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো খারাপ কাজ করবো না, ভালো হয়ে যাবো প্লিজ। বাঁধন এবার চরম বিরক্তি হয়, ঘৃণায় মুখ করে, ডিসগাস্টিং, এই বালটাকে আমার সামনে থেকে সরাতো। সাথে সাথে দুজন গার্ড এসে পশুর মতো টেনে হিঁচড়ে ড্যানিকে তুলে দিল। বাঁধন অলসভাবে সোজা হয়ে দাঁড়িয়ে শুধু একটা হাত বাড়ালো, গম্ভীর গলায় উচ্চারণ করে গান। তৎক্ষণাৎ একজন গার্ড খুব নিপুণ ভঙ্গিতে একটা ভারী সিলভার প্রসারিত বাঁধন রিভলভারটা হাতে নিয়ে এক নজর ঘুরিয়ে নাম্বারটা চেক করলো। তারপর চোখের পলকে সরাসরি রিভলভারটা করে ড্যানির কপাল বরাবর। ড্যানি ভয়ে চিৎকার করে উঠল, আমাকে মারবেন না প্লিজ, আমি হাত জোর করছি। বাঁধন মৃদু হেসে ঠান্ডা চোখে ড্যানির দিকে তাকিয়ে বলে, তোকে বাঁচিয়ে রাখা যাবে না ড্যানি, তোকে বাঁচিয়ে রাখলে আবার তুই আমার কলিজায় হাত দিবি। ড্যানি বাঁচার আকুতি কিছু বলতে চাইল, কিন্তু তার আগে বাঁধন তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে শেষবারের মতো বাঁকা হাসি ফুটিয়ে দুটো শব্দ, হ্যাপি জার্নি, ঠাস ঠাস। মুহূর্তে নীরবতা ভেঙে প্রতিধ্বনিত হলো গুলির শব্দ। দুটো তাজা বুলেট সরাসরি ভেদ করে ড্যানির মাথার পেছনে চলে গেল। মুহূর্তের মধ্যে তার শরীর ধনুকের মধ্যে বেঁকে গিয়ে ধপাস করে নিথর হয়ে প্রলয়ে আশ্রে পড়ল। চোখের পলকে রক্তে ভেসে গেল চারপাশে। এই শহরের সব থেকে কুখ্যাত আর পাপী লোকটা এক নিমেষে ধ্বংস করে দিল যাকে ধ্বংস করে তো গোটা কথা, যার নাম শুনলে গোটা শহর ভয়ে কাঁপত, সেই শক্তিশালী মাপিয়ে ড্যানির অধ্যায়ে এক সেকেন্ডে ইতি ঘটিয়ে স্বয়ং যাও অধীর দিনবাদন। শোচনীয় দৃশ্য দেখে দু হাতে কান চেপে ধরে আতঙ্কে চিৎকার করে উঠল রূপা। চোখের সামনে রক্তাক্ত নিস্পন্দ অবস্থা পড়ে থাকা ড্যানি। বাদন নিজের হাত সরাসরি উল্টে চালিয়ে দিল। রূপার সারা শরীর থরথর করে কাঁপছে। সে অবিশ্বাস্য থমকে যাওয়া চোখে তাকালো বাঁধনের দিকে। বাঁধনের এই রক্তহীন করে হিংস্র রূপ দেখে রূপার বুকের ভেতরটা হঠাৎ হাহাকার করে কেঁপে উঠল, যেন এতদিনের চেনা আদরের মানুষটা এক মুহূর্তের জন্য অচেনা এক দানব হয়ে গেছে। রূপার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল, চারপাশে সবকিছু বনবন করে ঘুরতে লাগলো। পুরো শরীর নিঃশেষ হয়ে ধীরে ধীরে মেঝেতে ঢলে পড়ল। ঠিক তখনই বিদ্যুতের মতো ছুটে এলো বাঁধন। এক মুহূর্ত দেরি নাকা আলতো করে কিন্তু দৃঢ় রূপাকে জড়িয়ে ধরে ফেললো, যেন এতটুকু নিচে পড়ে গেলে কাচের পুতুলের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ধপ করে দুজনে ফুলের বসে পড়ল। চারপাশে তখন অদ্ভুত থমথমে নিস্তব্ধতা, শুধু দুজনে দ্রুত ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বাঁধন খুব শক্ত করে জড়িয়ে ধরল রূপাকে, এতটাই শক্ত যে তাকে চিরতরে হারানোর ভয়টা তার বুকের ভেতরে আশ্রে পড়ছে। সে রূপার মাথাটা নিজের চওড়া বুকে চেপে ধরল, তারপর তার কপালে মায়াময় একটা চুমু আঁকল। রূপাকে নিজের বুকের ভেতরে জড়িয়ে ধরে দীর্ঘ নিঃশব্দ গভীর নিঃশ্বাস টেনে নিয়ে এতদিন ধরে জমে থাকা সমস্ত ঝড়, আতঙ্ক, অস্থিরতা এক নিমেষে ফুসফুস করে বের করে দিচ্ছে। তারপর এক বুক হালকা করে নিচু ভারী কণ্ঠে ফিসফিস করলো, উফ কি শান্তি। সব যেন থমকে গেছে। চারপাশে পুরো পৃথিবী স্তব্ধ, এক জায়গায় আটকে আছে। কোল জুড়ে থাকা রূপসী রমণীকে কতক্ষণ ধরে ব্যাকুল হয়ে জড়িয়ে ধরে রেখেছে সে খেয়াল বাঁধনে একেবারে নেই। ঠিক তখনই এক গার্ড ইতস্তত করলো, স্যার মুভিন। কথাটা পুরোপুরি শেষ করার আগে গর্জে উঠল বাঁধন, চাবুকের মতো বরফিতে একদম চুপ। গার্ডটির সাথে সাথে রক্তহীন হয়ে থমকে গেল, নিজের জায়গায় চুপচাপ গিয়ে দাঁড়িয়ে পড়ল। নিজের ভালোবাসার রমণীকে ফিরে পেয়ে পুরুষটা যেন সত্যি পাগল হয়ে গেল। বুকের ভেতর সমস্ত আকুলতা দিয়ে
অন্তত শক্ত করে জড়িয়ে ধরে আছে এই অবচেতন হয়ে থাকার রূপসীকে। যেন কত শতদিন নির্মমভাবে ছটফট করেছে সেই এই মেয়েটিকে একটাবার নিজের চোখে দেখার জন্য। কত দীর্ঘ রাত বুকের ভেতরে হাহাকার করে চিৎকার করছে। আর আজ সেই প্রাণের মানুষকে বুকের মাঝে ফিরে পেয়ে পুরুষটি তাকে ছেড়ে দিতে ভুলেই গেছে যেন। রাত তার বুকের ভেতর হাহাকার করে চিৎকার করছে। আর আজ সেই প্রাণের মানুষকে বুকের মাঝে ফিরে পেয়ে পুরুষটি তাকে ছেড়ে দিতে ভুলেই গেছে যেন। হাত একটুখানি শিথিল হলে সে আবার কোনো এক অজানা অচিন দেশে হারিয়ে যাবে। দূরে দাঁড়িয়ে অ্যান্সি আর নিক্সি মুগ্ধ চোখে দৃশ্যটা দেখছে। দুজনের ঠোঁটের কোণে ফুটে উঠছে মায়াময় মিষ্টি হাসি। তারা খুব ভালো করে জানে এই একটিমাত্র মেয়ের জন্য বাঁধন কতটা ছটফট করছে, কতটা নরক যন্ত্রণা নীরবে সহ্য করছে। রাতের কানাডা শহর যেন নিপুণ শিল্পের ক্যানভাসে আঁকা এক মায়াবী আলো আঁধারের কাব্য। উপর থেকে তাকালে মনে হয় নিঝুম মাটির উপর কোটি কোটি রূপলি আর সোনালি নক্ষত্র একজোটে নেমেছে। শহরের আঁকাবাঁকা প্রশস্ত রাস্তাগুলো কুয়াশার পাতলা চাদরে ঢাকা। সেই ভেজা রাজপথের বুক চিরে যাওয়া সোডিয়াম আর নিয়ন বাতিগুলো আলো পিচ ঢালা রাস্তায় এক অদ্ভুত চকচকে বিচ্ছুরণ তৈরি করছে। উঁচু কাছে সেই আকাশচুম্বী স্কাই ক্র্যাপারগুলো রাতের আধার ভেদ করে দাঁড়িয়ে আছে সগৌরবে। সেগুলোর প্রতিটি জানলায় জ্বলতে থাকা ছোট ছোট আলো যেন শহরের জেগে থাকার গল্প। শহরের মাঝ দিয়ে বয়ে চলা শান্ত নদী ও লেকের পানি উঁচু করে অট্টালিকার রঙিন আলো প্রতিফলন এক মায়াবী জলোচ্ছবি এঁকে দেয়। হাওয়ায় ভেসে আসে হিমশীতল এক স্নিগ্ধ বাতাস, যা গায়ে লাগলে এক অচেনা প্রশান্তি ছড়িয়ে পড়ে। মাঝরাতে চারপাশে যখন নিস্তব্ধতা নামে আসে, তখন নিয়নের রঙিন আলো, হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস এই অপূর্ব ককটেলে পুরো শহরটাকে বানিয়ে তোলে এক মোহময় রহস্যময় শান্ত সৌন্দর্যের স্বর্গরাজ্য। ধীরে ধীরে রূপার জ্ঞান ফিরে এলো। চোখের পাতা ভারী পাতা দুটো মেলে তাকাতে নিজেকে আবিষ্কার করলো সেই নিস্তব্ধ সুসজ্জিত রুমের নরম বিছানায়। পাশে তাকাতে দেখতে পেল ফেন্সি ইয়ারা পরম মমতায় বসে আছেন। তারপর চোখ গেল রুমের এক কোণায় সোফাটার দিকে। সোফায় বসেছেন অ্যান্সি, নিক্সি, ওমর, জেইন আর আকাশ। মানে আকাশও এসেছে। রূপা চোখ খুললে দেখে ফেন্সি ইয়ারা স্নেহে হাসিতে আকুল হয়ে বলে উঠলেন, এখন কেমন লাগছে দিদিভাই? কথাটা শুনে রুমের সবাই একযোগে রূপার দিকে তাকালো। রূপা অবশেষে জ্ঞান ফিরছে দেখে ওমর স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নাটকীয় ভঙ্গিতে বলল, ফাইনালি জ্ঞান ফিরছে। ও বাবা, এতক্ষণ টেনশনে আমি শেষ। আমি বাবা আসি এখন, বলে ওমর দ্রুত রুম থেকে বেরিয়ে দিল। তার দেখা থেকে আকাশ, জেন ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। রূপা অন্তত অবাক হয়ে তাকিয়ে রইল এই বয়স্ক বিদেশি ফেন্সি ইয়ারা নামের মহিলাটির দিকে। প্রবীণ এই মহিলাকে দেখে যেন মনের ভিতরে অদ্ভুত এক অচেনা টানের সৃষ্টি হলো। মনে হচ্ছে সত্যি সত্যি তিনি রূপার খুব আপন। সে আস্তে করে মহিলার মুখের দিকে তাকিয়ে আকুল কণ্ঠে বলল, আপনি কে? আমার কেন আমার কেন এমন মনে হচ্ছে যেন আপনি আমার খুব কাছের। ফেন্সি এরা মায়াময় হেসে পরম স্নেহে রূপার মাথায় হাত বুলিয়ে দিলেন। কারণ রক্তের টান জিনিসটাই এমন রে দিদিভাই। মানুষ মানুষকে যতই দূরে রাখুক না কেন, রক্ত যখন দেখা হয় তখন কাছের মানুষের অনুভূতি বাধ্য, যেমনটা এখন তোর হচ্ছে। তুই তো আমাদেরই রক্ত রে বোন। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল রূপার। মুখটা হা হয়ে গেল। সে কিভাবে এদের মানুষের রক্ত হয়? সে তো পুরোদস্ত একজন বাংলাদেশি মেয়ে। তাহলে অচেনা বিদেশি মানুষের সাথে রক্তের তার সম্পর্ক কীভাবে? ঠিক তখনই নিক্সি এসে বিছানায় একপাশে বসলো। এক হাত কোমরে রেখে ক্লান্তি ভঙ্গিতে বলল, তাহলে তোমার জ্ঞান অবশ্যই ফিরল। উফ, এভাবে এককভাবে বসে থাকতে থাকতে তো আমার কোমরটা শেষ হয়ে গেছিল। রূপা বিভ্রান্ত হয়ে বলল, কেন আপু? অ্যান্সি এগিয়ে এসে বিছানায় রূপার গা ঘেঁষে বলল, তারপর মুচকে বলল, আর বলো না, ডাক্তার এসেছিল, তোমাকে দেখে পরীক্ষা করে জানিয়েছে যে কোনো সময় জ্ঞান ফিরবে। তাই তুমি চোখ মেললে না পর্যন্ত বাঁধন আমাদের সবাইকে হুকুম দিয়েছে তোমার এই রুমে বসিয়ে রেখেছে। বাঁধন নামটা কানে যেতে রূপার স্মৃতি ঝাঁপিয়ে এক লহমা খুলে গেল। ড্যানির করুণ পরিণতি, বুলেটের বিকট শব্দ আর সেই হিংস্র দৃশ্য একে একে সব মনে পড়ে গেল। কিন্তু বাঁধন হঠাৎ এমন রক্তহিম করে মাফিয়া রূপ ধারণ করলো, তার কিছু মাথা মুন্ডু বুঝতে পারছে না। সে অ্যান্সির দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি কোথায়? নিক্সি বিছানা হেসে হাত
থেকে ফোনটা নাড়াচাড়া করতে করতে অলস গলায় বলল, বাইরে সুইমিং পুলে জ্ঞান ফিরছে। রাতের নিঝুম অন্ধকার সুইমিং পুল তলার নীলচে আলোগুলো এক মায়াবী জলচ্ছবি এঁকে দিয়েছে। নীল মণির মতো চমকে থাকা পানির ঠিকে ধারে শক্ত মার্বেল ফ্লোরে এক ছন্দে বিরামহীন পুশ আপ দিয়ে চলছে বাঁধন। ঘামে ধুয়ে মুছে শরীর ভিজে একাকার, কিন্তু থামার কোনো নামগন্ধ নেই। পেশিগুলো টান টান হয়ে উঠছে প্রতিটি ওঠানামার সাথে। ইদানিং এটা বাঁধনের এক কঠিন অভ্যাসে পরিণত হয়েছে। গভীর রাত, তার উপর ভোরে শরীরকে একদম নিংড়ে দেওয়া। এতে বুকের ভেতরে অশান্ত আগ্নেয়গিরিটা যেন কিছুটা হলেও ঠান্ডা থাকে। তার পরনে একটা কালো ফিটেড স্পট টি শার্ট আর ডার্ক ফর্সা চওড়া শরীরের প্রতিটি ঘামে বিন্দু বিন্দু চিকচিক করছে, যার ফলে গায়ের কুচকুচে কালো ট্যাটুগুলো আর যেন আর হিংস্র তপ্ত দেখাচ্ছে। কপালে ভেজা চুলগুলো লেপ্টে আছে। শরীরের প্রতিটি খাঁজে তাকে এখন মারাত্মক বিপজ্জনক ও প্রলয়ঙ্কারী আকর্ষণ লাগছে। ঠিক তখনই উমর আর জেন আকাশ ধীর পায়ে হেঁটে এসে বাঁধনের সামনে দাঁড়ালো। পাশে রাখা বেতের চেয়ারগুলো দেখে তিনজনে গা এলিয়ে বসে পড়ল। জেন ঠোঁটের কোণে হালকা দুষ্টু হাসি এনে বলল, বাঁধন, তোর জ্ঞান ফিরছে রে। মুহূর্তের মধ্যে পুশ আপ থামিয়ে দিল বাঁধন। থমকে গেল তার প্রতিটি পেশি। হাঁপাতে হাঁপিয়ে এক ঝটকা ফ্লোর থেকে সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিস্তব্ধ বরফ শীতল পায়ে এসে দাঁড়ালো জেইনের ঠিক সামনে। তারপর জেন কিছু বুঝে ওঠা কিংবা নিজেকে সামলে নেওয়ার এক সেকেন্ড আগে চেয়ারসহ জেনকে শূন্যে ফেলে দিল। জেন আতঙ্কে চিৎকার করতে কিছু একটা বলতে যাবে, তার আগে বাঁধন চরম আক্রোশে এক ধাক্কায় জেনকে সোজা সুইমিং পুলের মাঝখানে ছুঁড়ে মারল। ছাপাত একটা বিকট শব্দে রাতের নিস্তব্ধতা চুরমার হয়ে গেল। জেন গিয়ে পড়ল বরফের মতো হিমশীতল পানিতে। হাবুডুবু খেয়ে মুখ থেকে পানি ছিটিয়ে উপরে উঠে বাঁধনের দিকে আড়ষ্ট চোখে তাকিয়ে বলে, এটা কী করলি? আমাকে অকারণে এভাবে পানিতে ফেললি কেন? বাঁধন এক কোমরে হাত রেখে অন্য হাত উল্টো পিঠ দিয়ে কপাল থেকে গড়িয়ে পড়ে ঘাম মুছতে মুছতে চোখ দুটো ছোট ছোট, জান শব্দটা শুধু আমার মুখে শোভা পায়। আমি ওকে জান বলি? তুই কোন সাহসে জান বললি? এখন ওই পানিতে কান ধরে দণ্ডায়মান হা। বাঁধনের এমন উগ্র পাগলাটার অধিকার দেখে পাশে বসে উমর আর আকাশ নিজেদের ধরে রাখতে পারল না। হো করে হেসে উঠল। সে যেন মহাকাশ থেকে পড়ল। চোখ দুটো গোল গোল হ্যাঁ করে অবিশ্বাস করে বলে, সিরিয়াসলি? আমি ওকে জান বললাম? আমি তো বললাম তোর জানের জ্ঞান ফিরেছে। মেঝেতে রাখা ঠান্ডা পানির বোতলটা একটানে কুড়িয়ে নিল বাঁধন। ক্যাপটা মুচড়ে খুলতে খুলতে রকচটা গেল বলে, জান শব্দটা তোর মুখ থেকে বের হবেই বা কেন ইডিয়েট? জান শব্দটা শুধু আমার পেনিট্রেট করা। তুই বলবি ভাবি, তুই কেন জান বলবি? তুই কি সোজা বাংলা বলতে পারিস না যে বাঁধন ভাবির জ্ঞান ফিরেছে? এখন কান ধর, নয়তো এই রক্তখাওয়া কুকুরগুলো এখন তোর সাথে সাঁতার কাটতে পানিতে নামিয়ে দেবো। জেন ভয়ে এক সেকেন্ডও দেরি না করে পানির মধ্যে দুই হাত দিয়ে কান ধরে সোজা ধরল। পাকা চোখে তাকালো বাঁধনের দিকে। একটা টু শব্দ করলো না। বাঁধন পানির বোতলটা মুখে ঢেলে ঢক ঢক করে পানি খেতে লাগলো। ঠিক তখনই বিশাল ভারী কাঠের দরজাটা ঠেলে বের হয়ে এলো রূপা। নীলচে মায়াবী এলো চারপাশের পরিবেশ দেখে মুগ্ধতা তার চোখ জোড়া আটকে গেল। এটা কোনো সাধারণ বাড়ি নয়, যেন রাজকীয় রাজপ্রাসাদ। এত সুন্দর দৃষ্টিনন্দন বাড়িতে সে কখনো পৌঁছাইছে কিনা জানা নেই, কিন্তু মনের অজান্তে প্রশ্ন জাগলো, প্রাসাদটা, বাড়িটা আসলে কার? তার এই গভীর ভাবনা চলে গেল চারপাশে বিস্তৃত আঙিনার দিকে। থরথর সাজানো ভঙ্গিতে সশস্ত্র গার্ডরা ঘাড় সোজা করে একদম সতর্ক ভঙ্গিতে পাহারা দিচ্ছে। একটা ব্যক্তি মালিকাধীন প্রাসাদে যে এত বড় পেশাদার গার্ড থাকতে পারে তার রূপার একদম কল্পনায় ছিল না। হঠাৎ ঘুরতে ঘুরতে রূপা থমকে নজর গিয়ে পৌঁছালো অঝলমলে সুইমিং পুলে যায়। বাঁধন এক মনে বোতল থেকে পানি খাচ্ছে। দৃশ্যটা দেখা মাত্র মুহূর্তে রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। তার ঠিক পরপর চোখ চলে গেল কনকন ঠান্ডা সুইমিং পুলের স্ফটিক পানিতে। একদম একদম প্যাঁচার মতো করুণ মুখে বানিয়ে ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে কান ধরে দাঁড়িয়েছে জেন। অবেলায় এই মাঝরাতে জেনকে সুইমিং পুলে যা পানিতে এভাবে অসহায় অবস্থায় কান ধরে দাঁড়িয়ে থাকতে রূপার ভীষণ হাসি পেল। সে ঠোঁট চেপে ধরে ভেতরে ফিটফিট করে কষ্ট হাসিটা আটকে ধীর পায়ে বাঁধনের কাছাকাছি এলো। রূপাকে কাছে আসতে থেকে জেন একগাদা কাঁদো কাঁদো মুখ করে অবুঝ বাচ্চাদের মতো
সুরে কাকুতি মিনতি করে ডেকেল, ও ভাবিকে বাঁচাও আমায়। এই বরফ শীতল পানিতে কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে আমি নিশ্চয়ই নিউমোনিয়া হয়ে মারা যাব। জেনের ব্যাকুল কথা শুনে পানি খাওয়া থামালো বাঁধন। ঘাস সামান্য বাঁকিয়ে আর চোখে তাকালো রূপার দিকে। রূপা বিস্ময় নিয়ে জেনের দিকে তাকিয়ে শুধল, কি হয়েছে ভাইয়া, আপনি এভাবে পানিতে কেন? পাশে বসে থাকা ওমর হাসতে হাসতে পেট চেপে দিল। ও শালা তোমাকে জান বলেছে বলে বাঁধন পানিতে ফেলে এভাবে কান ধরে দাঁড়িয়ে রেখেছে। কথা শুনে চরম বিস্ময়ে রূপা তাকালো বাঁধনের দিকে। এই লোকটা পুরো সাইকো হয়েছে, একটা সামান্য শব্দের জন্য এই শাস্তি। বাঁধন পানির বোতলটা পাশে রেখে ভুরু চোটে সামান্য নাচিয়ে খোঁচা মারিল, এভাবে কি দেখছিস, একদম গিলে খেয়ে ফেলবি নাকি? নিজেকে একটু লবণ মরিচ দিয়ে মেখে মাখিয়ে নিয়ে আসবো যাতে খেতে সুবিধা হয়। এমন হুট করে সামনাসামনি নির্লজ্জ কথা শুনে মুহূর্তের জন্য থমকে গেল লুপা। লজ্জায় অস্বস্তি মুখ লাল হয়ে গেল। এক লম্বায় মাথা নিচু করে নিজেকে সামনে নিয়ে জেন ভাইয়াকে উঠতে বলেন, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বাঁধন একটা লম্বা শ্বাস টানল, তারপর সুইমিং পুলের পানিতে থাকা জেনের দিকে তাকিয়ে চোখের ইশারায় উপরে আসার সংকেত দিল। জেন যেন আকাশের চাঁদ পেল, আর এক সেকেন্ড দেরি না করে সাথে সাথে পানি থেকে উঠে পড়ল। হিমশীতল পানিতে ভিজে সারা শরীর থরথর করে কাঁপছে। সে দ্রুত গা মুছতে মুছতে নিজের রুমের দিকে দৌড়ে গেল। আকাশ হালকা হেসে রূপা আর বাঁধনের দিকে তাকালো। আমরা তাহলে যাই, তোরা দুজন কথা বল, বলে আকাশ আর উমর ধীর পায়ে বাড়ির ভিতর চলে গেল। মুহূর্তের মধ্যে চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। চেয়ারের উপর শরীরটা আলতো করে এলিয়ে দিয়ে বসলো বাঁধন। রূপার মায়াবী চোখের দিকে নিজের গাঢ় দৃষ্টি সেজে সোজা বরফ শীতল মেঘে বলে, প্রশ্ন শুরু করুন। যা যা প্রশ্নের বিশাল তালিকা নিয়ে এসেছেন আমার কাছে ঝটপট এক এক করে ছুড়ে মারুন। অবিশ্বাস্য চোখ দুটো বড় বড় হয়ে রূপার। লোকটা কত সহজে বুঝে গেল মনে মনে একগাদা প্রশ্ন জমিয়ে এসেছে। রূপা আর এক মুহূর্ত দেরি করল না, সোজা বাঁধনের চোখের দিকে তাকিয়ে বুক কাঁপানো করে প্রশ্ন করলো, ইথান পিছিয়ে কে? চেয়ারে হাতলে অলস ভঙ্গিতে হাতের আঙুলগুলো ঠক ঠক করে নাচাতে নাচতে হালকা সুরে বলল বাঁধন, আমার বউ। এক নিমিষে রূপার বুকের ভেতরটা যেমন নিংড়ে মুচড়ে গেল। ইথান পিছিয়ে তার বউ? তাহলে সে কে? লোকটা কি এতদিন আবার নতুন কাউকে জীবনসঙ্গী করে নিল? ভাবতে রূপার কলিজাটা যেন ছিঁড়ে ফেটে আসার মতো এক অসহ্য যন্ত্রণার অনুভূতি হলো। নোনা জল চোখ দুটো লহমায় টলমল করল। কাঁপতে থাকা ঠোঁট জোড়া কোনো মতে সামলে বলল, তাহলে আমি কে? বাঁধন খুব নির্বিকার ভঙ্গিতে বলে, কি জানি, আমার বউয়ের নাম তো রূপা না, আমার বউয়ের নাম ইথান পিসিয়া। রূপা নিজের ঠোঁটটা শক্ত করে দাঁত দিয়ে চেপে ধরে আশা কান্না আটকে রাখা বোকামির চেষ্টা করলো। তারপর কান্না ভেজা কণ্ঠে বলে, মিথ্যে বলছেন আমার সাথে, ঠাট্টা করছেন তাই না? বাঁধন চোখ ছোট ছোট করে তড়পিয়ে বলল, ওই মাফিয়ার বাচ্চা, তোর সাথে মজা করে আমি কোনো পয়সা পাবো যে তোর সাথে ফালতু মজা করবো? 1 মিনিট তারা দেখাচ্ছি। আমার বউ শুধু যে আমার মনে থাকে তা নয়, আমার শরীরেও থাকে, বলে বাঁধন দাঁড়িয়ে পড়ল। তারপর এক ঝটকায় গায়ে ভেজা টি শার্ট খুলে ফেলল। লহমায় আচমকা অস্বস্তিতে এক লোমা চোখ জোড়া বন্ধ করে ফেলল রূপা। লোহার হুকটা গায়ে টি শার্ট খুলতে সে মনে মনে অস্থির হয়ে ওঠার বাঁধনের রুট কণ্ঠে, রোমাঞ্চ করার জন্য টি শার্ট খুলনি, চোখ খোল। রূপা থরথর করে কাঁপতে কাঁপতে ধীর পায়ে আধ বোঝা চোখ দুটো খুলল। সামনে দাঁড়িয়ে থাকা বাঁধনের উন্মুক্ত চওড়া বুকের দিকে তাকাতে তার পায়ের তলায় এক লহমায় মাটি সরে গেল। উন্মুক্ত বুকে দাঁড়িয়ে আছে বাঁধন, তার ছাতি পাশে, এক বুকের ভেতরে হৃৎপিণ্ড ঠিক উপরে অন্তত নিখুঁতভাবে গাঢ় অক্ষরে লেখা পিসিয়া। বাঁধন নিজের বুকের রক্ত দিয়ে যেন এক নারীর নাম খোদাই করে রাখা, তার মানে পিসিয়া নামের মেয়েটার সাথে বাঁধনের সত্যি সম্পর্ক। নিজের প্রাণের পুরুষ, একমাত্র ভালোবাসার মানুষকে অন্য তার বুকের ভিতরটা নিমেষে চুরমার হয়ে গেল। ব্যাকুল ডুকরে উঠল। এক মুহূর্তে নিজের সমস্ত হুঁশজ্ঞান খেয়ে উন্মাদের মতো বাঁধনের সামনে ছুটে এলো রূপা। তারপর বাঁধনের বুকের পাশে পিছিয়ে নামটা লেখা, ঠিক সেখানে একটা ছোট ছোট হাত দিয়ে একের পর এক কুলকুশি মারতে মারতে তীব্র কান্নায় চিৎকার করলো, ব্যাড পুরুষ, তুই একটা ভীষণ ব্যাড পুরুষ। রূপার ছোট্ট দুই হাতের পাগলাটে মারগুলো বাঁধনের কাছে মনে হচ্ছে শরীরে বডি ম্যাসাজ। সারাদিনের ক্লান্ত আর ব্যায়ামের পর শরীর যেন কেউ পরম যত্নে একটু হালকা করে দিচ্ছে। রূপার উন্মাদের মতো কাণ্ড, অবুঝের মতো ক্ষোভের কথা শুনে
বাঁধন নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে ভেতরে উন্মাদের হাসি কোনো মতে চেপে উঠল। রূপা আরো ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বাঁধনের শক্ত বুকে এলোপাথারি আঘাত করতে করতে আবারও বলল, কেন এমন করলে তুমি আমার সাথে? ছেড়েই যখন দিবে অন্য কাউকে বুকে বসাবে, তবে আমাকে কেন বিয়ে করছিলে বল, ব্যাট পুরুষ? তোকে একদম খুন করে ফেলবো আমি। দাঁড়া, আগে তোকে নয়, আগে খুঁজে বের করবো তোর ওই পিসিকে, তারপর এসে তোকে খুন করব। বাঁধন রূপের অধিকারী প্রথম খণ্ড শেষ পর্ব। এখন সবাই বলবেন না যে আধা আধুরা দিছি, সিজন 2টা আসবে।